প্রত্যেকটা মানুষ মনস্তাত্ত্বিকভাবে এরকম হতে পারে আনফরচুনেটলি, এবং সেক্ষেত্রে কিন্তু বয়স আর কোনো ফ্যাক্টর না। প্রথম 3টা হ্যাবিট যখন আমরা অভ্যাস করি তখন আসলে আমাদের কাউকে লাগে না, আমরা নিজে নিজে পারি, শুধু সদিচ্ছা লাগে একজন মানুষ যে আমি নিজেকে বদলাবো। কাপড় খুলতে বললে আমার অসুবিধাটা কি হয়, উনি ওইটা অবজার্ভ করলেন, কাপড় খুলতেছেন এবং ওটা উনি মনে মনে ভাবছেন এবং ওটাকে উনি ওভারকাম করছেন। যেই সময় তুমি সিদ্ধান্ত নিতে পারো অনেকগুলো অল্টারনেটিভের মধ্যে তুমি কোনটা করবা, কোনটা কিছু একটা ঘটছে আপনার পছন্দ হচ্ছে, আপনি নিজেকে পজ করে দেন, দুনিয়া কোথায় যায় যাক, আপনি চুপ হয়ে যান এবং আপনি জাস্ট চিন্তা করেন যে এখন আপনার কোন রেসপন্সটা দিলে বেস্ট রেসপন্স। আসসালামু আলাইকুম। আমাদের জীবনে সবচেয়ে বেশি শোনা প্রশ্ন হয়তো এরকম হইতেই পারে যে আরেকটু গভীরে যাও। সেই গভীরটা আসলে ঠিক কতটুকু গভীর আমরা অনেক সময় সেটা উপলব্ধি করতে পারি না বা নিজেরাও বুঝে উঠতে পারি না। তো সেই প্রশ্নটা থেকে যে আসলে গভীরতাটা কেমন, সেই উপলব্ধি থেকে আমরা ভেবেছিলাম যেমন কিছু গভীর বিষয় নিয়ে আলোচনা করা যায় যা আমাদের জীবনে অনেক প্রভাব রাখতে পারে। তো সেই জায়গাতে আমরা বইকে কেন্দ্র করেই মূলত আমাদের কিছু আলোচনার উপলক্ষ্য আমরা তৈরি করতে চেয়েছি। তো সেই উপলক্ষ্যটার নাম দিয়েছি আমরা ইন ডেপথ, যেখানে আমরা এমন কিছু বই নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনকে প্রভাবিত করে বা মানুষের চিন্তায় প্রভাব ফেলতে পারে। এবং আমাদের এই জার্নিতে যিনি আমাদেরকে আরেকটু গভীর থেকে গভীরতর জায়গায় নিয়ে যাবেন তিনি হচ্ছেন জাভেদ পারভেজ, লাইফ কোচ, রিস্টার্ট ইউরসেলফ। তো আমরাই মূলত ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে কেন আমরা এরকম লং ডিসকাশন বা একটু ইন ডেপথে যাওয়ার চেষ্টা করছি বই নিয়ে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। বই নিয়ে তো অনেক কাজ হয় এবং মানুষের সভ্যতার বিকাশে বই একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যদিও এখন আরও অনেক মিডিয়াম চলে আসছে এবং ওই সমস্ত কিছু আসার সাথে সাথে অনেক ক্ষেত্রে বইয়ের পড়ার প্রবণতাটা আমাদের কমে গেছে, এটা আমাদের স্বীকার করতেই হচ্ছে। সেটা হয়তো ঠিক আছে, কারণ সময় এবং সভ্যতা তো সামনে এগিয়ে যায়। হাওয়েভার কতগুলো বই আছে যেগুলো কতটা কালজয়ী। আমি মানুষের লেখা বইয়ের কথাই কিন্তু আলোচনা করছি, কারণ ঐশী গ্রন্থ আছে, সেটাকে আমরা আলাদা ক্যাটাগরিতেই বলতে হবে, নাহলে এই বইগুলো যেগুলো নিয়ে আমরা আলোচনা করব এগুলোকে সেরা বই বলে ফেললে আবার একটা ভুল হয়ে যাবে, কারণ সেরাদের সেরা বই সৃষ্টিকর্তার পাঠানো বইগুলো আছে। তো আমরা আজকে মানুষের লেখা বইগুলো নিয়ে আলোচনা করতে শুরু করব। তো ইদানিংকালে আমরা একটা প্রবণতা পাই যে অনেক সময় বইয়ের সামারি নিয়ে আলোচনা হয়ে যায়, হয়তো দেখা যায় একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে একটা বই সম্পর্কে আমরা জেনে যাই। এটা একটা সাথে সাথে আমাদের মনে প্রশ্ন তৈরি করে যে বইয়ের যদি সামারি জানলেই আমাদের হয়ে যায়, তাহলে লেখক এত কষ্ট করে 300 পাতা 400 পাতা বই কেন লেখেন? উনি তো একটা সামারি বই লিখলেই পারেন। তো আসলে বইয়ের যে পাতার ভিতরে ঢোকা, এটার একটা আনন্দ আছে এবং বই এমন একটা মাধ্যম যেটা একটা বলতে পারি আমরা উইন্ডো বা জানালার মতো, যে একটা জীবন আমার, কিন্তু আমি ওই বইয়ের পাতার ঢুকে অন্য মানুষের জীবনকে দেখে আসছি, নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে আমাদের মধ্যে। তো এখান থেকে আমাদের চিন্তাটা শুরু হয়েছে এবং আমরা এটা ভাবলাম যে বিশেষ করে বিখ্যাত বইগুলোর অনেকগুলোই ইংরেজি ভাষায় লেখা। তো যখন আমরা পড়তে যাই, আমার নিজেরও এটা অনেকবার হয় যে প্রথম 10, 12, 15 পাতা পড়ার পরে কিন্তু আমরা আগ্রহ হারিয়ে ফেলি, তা সব দিক থেকে নেগেটিভই হচ্ছে। তো আমরা ভাবলাম যে তোমারও প্রস্তাব ছিল এটা, যে আমরা কেন নয় আমরা ইন ডেপথে চলে যাই একটা বইয়ের, যেন আমরা যতক্ষণ সময় লাগুক, ধরে নিচ্ছি সময় আমাদের জন্য কোনো ব্যারিয়ার না, তাহলে আমরা বইটার ভিতরের রসটা আমরা বের করার চেষ্টা করি, তাহলে তো অনেক বিস্তর আলোচনা করা যাবে। এটা তো একটা দিক। সাথে সাথে যারা হয়তো বইটা পড়তে আগ্রহ বোধ করছেন, উনি যদি বইটা পাশাপাশি পড়তে শুরু করেন, যেহেতু আলোচনার সাথে অনেকগুলো জায়গায় মিলে যাবে, তখন তার জন্য যে ভাষার বই হোক না কেন, বিশেষত ইংরেজি ভাষা মিন করছি, তার জন্য বইটা বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। সো আমরা প্রত্যাশা করছি যে এই সিরিজ যদি আমাদের দর্শকরা যদি গ্রহণ করেন, শ্রোতা দর্শকরা, তাহলে এই সিরিজের মধ্য দিয়ে আমরা অনেকগুলো বই ইন ডেপথ আলোচনা করব। ওনারাও আমাদেরকে প্রস্তাব দিতে পারেন যে কোন বইগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলটিমেটলি এই বইগুলো আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের কাজকর্মের সাথে মিশে যাক এবং এই বইগুলো থেকে আমরা যেন শিখি, আমরা আরেকজনকে শেখাই, তাহলে এই বইগুলো যিনি লিখেছেন তাদেরও মূল উদ্দেশ্য পূরণ হয়, প্লাস বইগুলো যে আমরা পড়ছি সেটাও আসলে আমাদের কাজে লাগবে। ভাই, আমরা তো আজকে আলোচনার জন্য আমরা যে বইটাকে নির্বাচিত করেছি সেটা হচ্ছে দি 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। তো প্রথমেই আমি জানতে চাইবো, এটা হয়তো দর্শকও জানতে চাইবে, যে কেন এই বইটা সিলেক্ট করা হয়েছে। অনেকগুলো কারণ আছে, অনেকগুলো পার্সপেক্টিভ আছে। সেটা হচ্ছে যে আমার নিজের জীবনের দিকে যখন আমি তাকাই, অফকোর্স আমরা ছোটবেলা থেকে অনেক বই পড়েছি এবং সেই বইগুলোর যে ভূমিকা নাই সেটা আমি বলবো না, কিন্তু আমি কাজের জগতে প্রবেশ করার পর
এই বইটা আমাকে একটা সিঙ্গেল বুক যেটা আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে বা আমার চিন্তার জগৎ, আমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার জায়গাগুলোতে আমাকে অনেক বেশি প্রভাবিত করছে একটা সিঙ্গেল বই হলে সেটা 7 হ্যাবিটস, নাম্বার 1। 2 নম্বর 7 হ্যাবিটস বইটা যখন আমি নিজে পড়েছি তখন 2010 সালের কথা। তখন আমি আমার অফিসের একজন খুব সিনিয়র অফিসারের কাছ থেকে এই বইটা পেয়েছিলাম। আমরা বলতাম গ্র্যান্ডফাদার বস, মানে বসের বস। তো সামহাও উনি অনেক ট্রেনিং কন্টেন্ট ম্যাটেরিয়াল সহ এই বইটা আমাকে দিয়েছিলেন। তো তখন থেকে প্রথমে ভিডিওগুলো দেখেছি, ওই ভিডিওগুলো এখনো ইউটিউবে আছে, 7 হ্যাবিটস ট্রেনিংয়ের ভিডিও। তারপর ওইগুলা যখন পড়লাম তো আমার কাছে প্রথমে মনে হয়েছে যে এই বইয়ের নলেজ তো খুবই প্রয়োজনীয়, কিন্তু আমাদের দেশের কনটেক্সটে কি এটা মানে প্র্যাকটিস করা আদৌ সম্ভব কিনা। আমরা যখন ব্যাক ইয়াতে বসে গল্প করছিলাম তখন কিন্তু আমাদের মধ্যে কথাগুলো হচ্ছিল যে এই যে আদর্শিক কথাগুলো এটা আমাদের সমাজ ব্যবস্থায় কতটুকু প্র্যাকটিক্যাল, এটা হয়তো আজকের আলোচনায় কোনো এক সময় আমাদের আসতেও পারে। কিন্তু ভাগ্যিস এর পরবর্তীতে আমি 2 জন ডিরেক্টর লেভেলের মানুষকে পেয়েছি, তারা বিদেশি বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু তাদেরকে আমি দেখেছি তাদের প্রাত্যহিক জীবনে, কর্মজীবনে তারা কিন্তু এই বইটার প্রত্যেকটা জিনিস রিফ্লেক্ট করতেন এবং তারা বড় বড় পদে কাজ করেছেন, সিইও ছিলেন। তো তখন আমার কাছে মনে হলো যে এই বই শুধু থিওরি না, এটা বাস্তবে প্রয়োগ করা সম্ভব। এবং তখন থেকে আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র পরিসরে যতটুকু পাওয়া যায় বইটাকে ব্যবহার করার জন্য। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে বইটা আমার সিলেক্ট করার একটা রিজন। বাট আমি দর্শক শ্রোতাদের জন্য যেটা বলবো, এই বইটা অনেক সহজ, এর ভাষায় যে ভাষায় লেখা হয়েছে খুব প্রাঞ্জল, সহজ এবং খুব সহজে এটাকে কাজে লাগানো যায়। যদিও 7টা হ্যাবিটের কথা বলা হচ্ছে, কেউ যদি যে কোনো একটা হ্যাবিট কাজে লাগায় তাহলেও তার মানে প্রভূত উন্নতি হবে, এটা আমি গ্যারান্টি করতে পারি। এই সব কিছু মিলায় আপনি এমনি উন্নতি বলতে কি উন্নতি বোঝাচ্ছেন? উন্নতি বলতে কি, যে একজন মানুষ হিসেবে তো আমরা একটা সৃষ্টির সেরা জীব হিসেবে জন্মেছি, তাই না? কিন্তু তারপর আমরা জীবনের যে এপিসোডে যেখানে যেভাবে আছি, আজকে তুমি একটা পর্যায়ে আছো, আমি একটা পর্যায়ে আছি, আমাদের দর্শক শ্রোতারা যে যেখানে জীবনের যে জায়গায় আছে, ওইখান থেকে জীবনটাকে তো আরেকটু বেটার করা, মানুষ হিসেবে আরেকটু বেটার মানুষ হয়তো আমাদের লক্ষ্য, মৃত্যু পর্যন্ত এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। এই ডেভেলপমেন্টের জায়গায় এই বইয়ের যে হ্যাবিটগুলো সেটা খুব সহজেই আমাদেরকে ওই রাস্তাটা দেখাই দিতে পারে, যেন আমি একটু বেটার মানুষ হতে পারবো। সো ওই জায়গাতে নিজেকে ডেভেলপ করার জন্য এই বইটা খুব সহজ। আমি একটা জাস্ট ইন কন্ট্রাস্ট একটা আলোচনা করি, ওই বইটা আমার খুব পছন্দ, অ্যাজ এ ম্যান থিঙ্কেথ। ওটা কিন্তু একটা ছোট বই, 22 পৃষ্ঠার বই, কিন্তু ওই বই বোঝা কিন্তু খুব কঠিন, কারণ ওই মধ্যে কিন্তু মানে এক্সারসাইজ বা প্র্যাকটিসে যে কি করতে হবে, অনেকগুলো উদাহরণ, এগুলো কিন্তু নাই। ওটা হচ্ছে একটা মানে কি বলা যেতে পারে, একটা খুব গভীর একটা রস, যেটা প্রচন্ড তিতা লাগবে খেতে। হ্যাঁ, একটা লাইন দিয়ে হয়তো একটা বই লেখা সম্ভব। তো ওই বইটা যদি আমরা আজকের আলোচনায় নিয়ে আসি, অনেকের কাছে হয়তো এটা একটা অনলি থিওরি মনে হতে পারে। তো ইন কন্ট্রাস্ট ওটা একটা ভালো বই, মানে সেইটার তুলনায় এই বইটা বাস্তব জীবনে অনেক বেশি প্রয়োগ করা সম্ভব। আমরা অনেক উদাহরণ দিতে পারবো যখন কথা বলতে যাব, সেই জন্য এই বইটা পিক করা। আচ্ছা হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্নটা, এই বইটার নামের ভিতরেই লেখা আছে যে এফেক্টিভ পিপল। আমার প্রশ্নটা হচ্ছে কেন সাকসেসফুল পিপল বলা হলো না? যে 7টা হ্যাবিট কেন সাকসেসফুল পিপল কেন না, বা এফিশিয়েন্ট পিপল না? আবার এরকমও হইতে পারে প্রশ্নটা যে পিপল কেন এখানে কেন বলা না হাইলি এফেক্টিভ সিইও বা ম্যানেজার, হ্যাঁ, বা হাইলি প্রোডাক্টিভ স্টুডেন্ট, সেটা হতে পারে, বা হাউসওয়াইফ, এগুলো কেন বলা এরকম করে বলে? হ্যাঁ, এটার পিছনে কারণ আছে। আসলে কারণটা হচ্ছে যে প্রথমত আমরা একটু এফেক্টিভটা বুঝতে চাই, এবং 7 হ্যাবিটস বইয়ের মধ্যে কিন্তু এফেক্টিভিটির একটা নতুন ডেফিনিশন ওনারা এখানে ইন্ট্রোডিউস করেছেন। যেমন আমরা যদি যে কোনো একটা বিজনেসে কনসিডার করি বা যে কোনো লাইফের যে কোনো পার্সপেক্টিভ, মানুষ কিন্তু খুব দ্রুত রেজাল্ট চায়। আমাদের সবার উদ্দেশ্য রেজাল্ট দ্রুত, অ্যাজ ইফ একটা স্টপ ওয়াচ নিয়ে আমি দৌড়াচ্ছি, কত দ্রুত আমি শেষ মাইলস্টোনটায় পৌঁছাতে পারি, তাই না? আমরা অনেক সময় দাম দর করে জিনিস কিনি এবং পরে ঠকে যাই, অর্থাৎ লং টার্মে ওই রেজাল্টটা আসলে থাকে না। অর্থাৎ আমি আজকে হয়তো খুব সুন্দর করে একটা জিনিস বলছি, কিন্তু বাস্তবে যে দেখো আমি কাজটা করছি না, তাহলে কিন্তু আমার এই বলাটা মূল্যবিহীন। আমি খুব কম দামে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম, আমি বললাম জিতে গেছি, কিন্তু পরে দেখা গেল ওই যে একটু চালাক না হইলেই একটা অ্যাড দেখছিলাম, 3 দিন পরে ছোট হয়ে গেছে, পাঞ্জাবি ছোট হয়ে গেছে। তো এই জন্য উনি এফিশিয়েন্ট, এফেক্টিভ এগুলা থেকে উনি সরে গিয়ে এফিশিয়েন্ট, প্রোডাক্টিভ এসব থেকে সরে গিয়ে উনি এফেক্টিভ বলেছেন। এবং এফেক্টিভের ডেফিনেশনটা উনি ভাবে বলেছেন যে ইসোপের একটা গল্প আছে, আমরা জানি না, সোনার ডিম পাড়া হাঁসের গল্প। তো উনি ওখানে বলেছিল যে ওই যে লোভী কৃষক যে হাঁসটাকে জবাই করে ফেললেন, উনি কিন্তু এফেক্টিভিটি হারিয়ে ফেললেন।
তাহলে এফেক্টিভিটি কোনটা হতো, যে উনি ধৈর্য ধরতেন, হাঁসটার যত্ন করতেন, হাঁসটার খাদ্য দাবার ব্যবস্থা করতেন, আরো কন্টিনিউয়াসলি সোনার ডিম দিতে পারতেন। এক্স্যাক্টলি এটাই তুমি যেটা বলেছো, বইতে এভাবে বলেছে যে আমার শুধু একদিন সোনার ডিমের হলে হবে না, আমার প্রতিদিন সোনার ডিম পেতে হবে, যতদিন পর্যন্ত পারা যায়। তাহলে আমি একটা ভালো রেজাল্ট বের করতে চাই, একটা টিউবওয়েল কোম্পানির একটা অ্যাডভার্টাইজ আছে, বলে অল্প চাপে বেশি পানি। হ্যাঁ, এটা হচ্ছে এফিসিয়েন্সির ডেফিনেশনস। মানুষ জীবনে এটাই চায়, কিন্তু এই টিউবওয়েল যদি আমার 10-15-20 বছর না চলে, আজকে ভালভ নষ্ট হয়, কালকে হ্যান্ডেল ভেঙে যায়, তাহলে তো আমার এই অল্প চাপে বেশি পাবো না, রিপেয়ারিং এর মধ্যে যেতে। ইয়েস, সো এফেক্টিভের ডেফিনেশন ওনারা সেট করেছেন, স্টিফেন কোভি সাহেব, যে আমার অল্প চাপে বেশি পানি লাগবে, আমার ভালো জিনিস লাগবে, এবং এটা সাস্টেনেবল হতে হবে, এটা লং টার্মে পেতে হবে আমার। তো যখন এটা হয় তখন আমরা এটাকে এফেক্টিভ বলি, সাস্টেনেবল আউটকামস। তো 7 হ্যাবিটটা বানিয়েছে এই সাস্টেনেবল আউটকামের জন্য। এই জন্য আমরা যখন হ্যাবিটগুলো পড়ি, অনেক সময় মনে হয় কি তাৎক্ষণিকভাবে তো আরে আমি মনে হচ্ছে লুজার হয়ে যাচ্ছি। আসলে আমি লুজার হচ্ছি না যখন আমরা হ্যাবিটগুলো আলাপ করবো, আমি আসলে লং টার্মের জন্য নিজেকে প্রিপেয়ার করছি। আর একটা প্রশ্ন যেটা আমি তোমার সাথে অ্যাড করেছি, যে পিপল কেন বলা হয়েছে, কেন সিইও বলে নেই, কারণ এটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য। ঠিক এই কারণে এই বইটা আমরা হাতে নিয়েছি আজকে আলোচনা। এটা হচ্ছে যে আমরা যদি বলি যে একটা স্টুডেন্টও তার জন্য দরকারি, একজন হাউসওয়াইফ তার জন্য দরকারি, যিনি হচ্ছে এক্সিকিউটিভ বা চাকরিতে প্রথম জয়েন করতেছে তার জন্য দরকারি, যিনি টিম ম্যানেজ করতেছে তার জন্য দরকার, একজন সিইওর জন্য দরকার, একজন খেলোয়াড়ের জন্য দরকার, একজন ড্রাইভারের জন্য দরকার। এবং আমরা যখন পড়বো হ্যাবিটগুলো, আমরা দেখবো যে আসলে কিভাবে এটা যে কোনো মানুষের জন্য ইম্প্যাক্টফুল হতে পারে। আর আরেকটা জিনিস এই ফাঁকে বলে রাখি, যে 7 হ্যাবিটস বইটা, আমি কিন্তু এই বইটা প্রায় 18 বারের মতো পড়ছি। এই বইটা আমার হচ্ছে 5ম বই, এটা এখন অনেক ভালো আছে। আমার প্রথম বইটা পাই না, এর আগের বইটার পাতা খুলে গেছে, কারণ কি অনেকবার পড়েছি বইটা। পড়তে গেলে হয়তো এটা একটা প্রশ্ন হতে পারে সবার, যে এতবার পড়ার কি দরকার? যখন তুমি এই বইটা প্রথমবার পড়বা, তারপর তুমি যখন জীবনে কাজে লাগাবা, দ্বিতীয়বার পড়তে যাবা, দেখবা ওই কাজগুলাকে তুমি নতুন ভাবে আবিষ্কার করবা। আমার কাছে কতকটা ওই যে গোলাপের পাপড়ি খোলার মতো, একটা গোলাপের যদি পাপড়ি খোলো, দেখবা ভিতরের পাপড়িগুলো আরো বেশি সতেজ, আরো বেশি লাল, ওইটা খুললে তারপর একটা আরো বেশি। এবং আমরা যখন 7 হ্যাবিটে যাব কোনো এক সময়, আজকে দিনের আলোচনায়, তখন এটা আমরা খুব উপলব্ধি করবো। এখানে আপনি চেঞ্জগুলো 18 বার আপনি পড়লেন, এটা 18তম বার পড়তেছি আর কি। প্রত্যেকবার কি আপনার কাছে ভাই এমন নতুন কি পেয়েছেন? সবকিছুই নতুন পাই, মানে এটা হয়তো যারা শুনছেন তাদের কাছে অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা উদাহরণ নতুন পাই। কেন কি, ধরো 17তম বার আর 18তম বার পড়ার মধ্যে কিন্তু 3-4 মাস সময় চলে গেছে। এর মধ্যে লাইফে তো অনেকগুলো ঘটনা ঘটেছে। কিছু ঘটনাতে আমি হয়তো অ্যাজ পার দ্য বুক বা অ্যাজ পার দ্য সাজেশন আমি পেরেছি, অধিকাংশগুলোতে পারি নাই। তো ওই ঘটনাগুলো যখন মনে পড়ে, তখন আমি বুঝি যে আরে এখানে তো আমি এই 3rd হ্যাবিটটা মিস করে গেছিলাম, এখানে তো 5th হ্যাবিট আমি কাজ করতে পারি নাই, এখানে তো 1st হ্যাবিট আমার বিরাট গলদ আছে। সো ওইরকম ভাবে তখন বুঝতে পারি। বা অন্য যে কোনো ঘটনা ঘটে, যেমন আমরা এমন এক সময় বসে কথা বলছি, যে সময় আমাদের দেশে একটা বিরাট পরিবর্তন হয়েছে। এই বিরাট পরিবর্তনটাও এই হ্যাবিটগুলো থেকে বোঝা যায়, যে কোন হ্যাবিট বা কোন জায়গাতে আমরা বছরের পর বছর ভুল করার কারণে প্রিন্সিপাল, আমাদের আলোচনার ভিতরে আসবে এক সময়, প্রিন্সিপালকে আন্ডারমাইন করে থাকার পরও একটা শাসক গোষ্ঠী টিকে থাকতে পারে নাই, যত ক্ষমতাধর মানুষই হোক। আমরা তো ভাই শাসকের কথা বলতেছি, সেটা অ্যাপারেন্টলি তার অফিসের বসের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। শাসক মানে কিন্তু সবাই, যেমন তোমার পরিবারের যদি তুমি প্রধান হও, তাহলে তুমিও একজন শাসক। এই জন্য আবার যে পিপল কথাটা এখানে চলে আসলো। হ্যাঁ, আমরা বলতে চাচ্ছি যে এই বইটার অ্যাপ্লিকেশন আমরা সবখানেই দেখতে পাবো। আর আমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে এটা হয়তো একটু বেশি রেজোনেট করে, কারণ আমি কিন্তু এটার পরে ট্রেনিং এর সার্টিফিকেশনও পেয়েছি, মানে 7 হ্যাবিটস স্টিফেন কোভেদের কাছ থেকে। তো ওই ট্রেনিংটা করতে গেলে না, এই বইয়ের থেকেও বেশ মোটা আরো কিছু বইটই ওরা পড়ায়, আর অনেক এক্সাম্পল দেখায় যে কি ঘটতে পারে, কি ঘটেছিল। তো ওইগুলা দেখার কারণে কিনা জানি না, আই এম ভেরি ফন্ড অফ দিস বুক, মানে আমি এটার প্রেমে পড়ে গেছি এক ধরনের বলা যেতে পারে। তাহলে আমরা অভ্যাসগুলোতে ঢুকবো, বাট এই জায়গাটাতে আমার আরেকটা প্রশ্ন থাকবে। যেমন আপনি বলছেন যে প্রত্যেকবার নতুন কিছু আবিষ্কার করতেছেন, তার মানে হচ্ছে যে লম্বা সময় আমি যে প্র্যাকটিসের মধ্যে থাকবো, এই হ্যাবিট গুলো প্র্যাকটিসের মধ্যে যিনি থাকবেন, যারা শুনবেন তারা হয়তো থাকবেন, আমরা ওইটুকু বিশ্বাস করি যে তারা তাদের প্রাত্যহিক জীবনে এটার ইমপ্লিমেন্ট ঘটাবেন। তো সেই জায়গা থেকে এসে যে কনসিস্টেন্সি যদি ব্রেকডাউন হয়, তো সেটা আবার ফিরে আসবে কিভাবে? হয়তো সেই সলিউশনটাও আমরা হয়তো তাদেরকে মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। অফকোর্স। তবে সবার আগে যে জিনিসটা বলা দরকার, সেটা হচ্ছে আমরা যখন জীবনে কোনো একটা কাজ করতে যাই, যেমন ফর এক্সাম্পল আমরা অনেক পরীক্ষা দিতে গেছি, পরীক্ষায় অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছি, পরে আমাদের পরীক্ষার হয়তো অত ভালো রেজাল্ট করি নেই। তো অনেক সময় মা বাবারা আমাদেরকে অনেক বকাবকি করেছে, কিন্তু বকাবকি করলে কি আমরা বেশি মার্কস পাই?
আসলে কিন্তু পাই না, মার্কসটা আমাদের বাড়ে না। রাদার আমাদের ছেলেমেয়েদের মধ্যে বা আমাদের মধ্যে ওই দৃষ্টিভঙ্গিটা তৈরি করা দরকার যে তুমি কি করলে আরো ভালো হতো। আমি বুঝতে পেরেছি অ্যাকশনটা। হ্যাঁ, আমরা প্রায় বলি না ওই পাশের বাসার অমুকের কাছে দেখো ও কত ভালো পারে, এটা কিন্তু ওকে কখনোই নতুন কিছু শিখতে আগ্রহী করে না, আমরা তো এগুলো জানি। কিন্তু যদি আমরা ওর ভিতরে এটা তৈরি করতে পারি তাহলে ও নিজেই রেট্রো করবে এবং নিজে বুঝবে। এই যে লার্নিংটা লাইফের, যেটা আমরা ছোটদেরকে করতে গিয়ে শিখি, এটা আমাদের লাইফের সব ক্ষেত্রে প্রযোজ্য। সো ধরে নিতে হবে এই 7 হ্যাবিটস বা 8 হ্যাবিট বা আরো যা কিছু আছে, এটা হয়তো একটা সুপার ডুপার ক্লাসে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি ওখানে যেতে গিয়ে আমি অনেক ধাক্কা খাবো। তাহলে যখন আমি ধাক্কা খাবো, যেটা তোমার প্রশ্ন, তখন আমি কি ভেঙে পড়বো নাকি? না, প্রশ্নই ওঠে না, কারণ মানুষ হিসেবে আমরা ভুল করব, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা কেউই জন্মগতভাবে সুপার হিউম্যান, আমাদের সম্ভাবনা আছে, কিন্তু আমরা ওইটা হয়ে তো জন্মাই না, আমরা তো ভুলের মধ্য দিয়ে যাব। সো আমরা 10টা ভুলের মধ্যে একটা ঠিক করব, ওটাই আমরা অ্যাপ্রিসিয়েট করব নিজেকে, তখন আস্তে আস্তে শুদ্ধগুলা সুন্দর হতে তৈরি করবে। ঠিক আছে ভাই, তাহলে আমরা ফার্স্ট হ্যাবিটটা নিয়ে ডিসকাস করি। কিন্তু হ্যাবিট 1-এ যাওয়ার আগে আমার মনে হয় আমাদের একটা, মানে ইনফ্যাক্ট 7টা হ্যাবিট হলেও বইটাকে আমি 8টা ভাগে ভাগ করি। প্রথম হ্যাবিটে ঢোকার আগে কিন্তু আমাদের কয়েকটা মৌলিক জিনিস আলাপ করা দরকার, সেটা কি করব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাই। আমি ওখানকার যদি অনেক কিছু আছে, মানে যেটা চ্যাপ্টার 1 আমরা বলতে পারি, ইনসাইড আউট যেখানে বলেছে, তো ওই বইটার মধ্যে ওনারা বলার চেষ্টা করতেছে যে এই হ্যাবিটগুলো এমনভাবে তৈরি হবে মানুষের মধ্যে যেটা ভিতর থেকে বাইরে প্রকাশিত হবে। ভিতর থেকে বাইরে মানে কি, আমি একটা জিনিসকে আগে ভিতরে রেডি করে ফেলবো, তারপর এটা বাইরে আমি প্রকাশ করবো, এই জন্য ইনসাইড আউট বলেছে। পৃথিবীতে অনেক কিছু কিন্তু আউটসাইড ইন, যেমন ধরো আমরা আগে বাহ্যিকভাবে একটা জিনিসকে দেখি, তাই না? ধরো একটা বিল্ডিং, আমরা যে বিল্ডিংটার মধ্যে এখন বসে আছি, এই বিল্ডিংটার ভিত্তি কয়তলার আমরা কিন্তু না জেনে এখানে বসে আছি, তাহলে আসলে কিন্তু ওইটা করা উচিত। তারপরে ধরো অনেক প্রতিষ্ঠান আমি দেখেছি যেখানে সেফটি ইনস্ট্রাকশন লাগানো থাকে। কেন থাকে? কারণ হচ্ছে যে আমার জানা উচিত যে আমি যে জায়গায় ঢুকেছি, এই জায়গা থেকে আমি সুস্বাস্থ্য নিয়ে বের হয়ে যেতে গেলে আমার কোন কোন জিনিসগুলো আগে জানতে হবে। কিন্তু সেটা আমরা না করে কিন্তু আমাদের জীবনে অনেক সময় আমরা আউটসাইড ইন কাজ করে ফেলি, মানে বাহ্যিক জিনিসের মোহে পড়ে যাই, তাই না? এটাই আমি ভাই মাঝে মাঝে একটা আমার টিমে যখন আমরা আলোচনা করি, একটা উদাহরণ আমি দিই, যে গড়তে হয় সাধারণত নিচে থেকে আর ভাঙতে হয় হচ্ছে উপর থেকে। যখন আমরা একটা বিল্ডিং করব, যার ফাউন্ডেশন যত গভীরে, ওইটা আসলে তত লম্বা হইতে পারে। এক্স্যাক্টলি। আর যখন একটা বড় গাছ আমরা কাটতে যাই, ওইটা যদি গোড়ায় কাটতে যাই, তার কোলাটারাল ড্যামেজটা অনেক বেশি। তার প্রথমে আগে ডালগুলা ছাড়তে হয়, কেটে 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 তারপরে হচ্ছে গাছটাকে একদম ছোট করে ফেলতে হয়। এক্স্যাক্টলি। আমাদের হ্যাবিটটাও তাহলে কি এরকম? একদমই এরকম। এবং ওনারা যেভাবে তৈরি করেছে, আমরা তো একসময় ম্যাচুরিটি কন্টিনিউয়ামটা দেখবো, ওখানে 3টা হ্যাবিট আরেকটা হ্যাবিট, কিন্তু এভাবেই সাজানো, তাই না? তো সবগুলো হ্যাবিট তো সিরিয়ালি বসায় দেওয়া যেত 1 থেকে 7 পর্যন্ত। সো ওখানে ইনসাইড আউট এই জন্যই করেছে যে একটা মানুষের যে গড়ে ওঠা, যেটাকে ওনারা বলেছে ম্যাচুরিটি কন্টিনিউয়াম, বলছে আমরা যদি একটা শিশুকে দেখি, বাচ্চা একদম শিশু, ফিজিক্যালি তো অনেক দুর্বল থাকে, অন্যের উপর নির্ভরশীল, সে কিন্তু শুধু কান্নাকাটি করে, কিন্তু তার মা বাবা বা আত্মীয় স্বজন তাকে ম্যানেজ করে। আবার এই বাচ্চাটা যখন একটা ক্লাস 10-এ বা ইন্টারমিডিয়েটে চলে যায়, তখন কিন্তু সে যদি তার খাবার জন্য খিদা লেগেছে, সে যদি কাঁদা শুরু করে, আমরা কিন্তু ভালোভাবে নিব না। আমরা বলবো তোমার খিদা লেগেছে, তুমি বলো তোমার মাকে, অথবা ওভেনে দিয়ে গরম করে নিয়ে খাও, তাই না? তার মানে ও কিন্তু স্বতন্ত্র বা স্বাধীন হচ্ছে। প্রথমে ছিল ডিপেন্ডেন্ট, পরাধীন, তারপর স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। এরও পরে হয়তো আমরা আরো যখন একটু সুঠাম স্বাস্থ্যবান হই বা আমাদের পেশিগুলো শক্তিশালী, তখন আমরা আরেকজন লোক যদি বিপদে পড়ে, আমরা তাকেও ধরতে পারি, তাকে আশ্রয় দিতে পারি, ফিজিক্যালি ইন্টারপার্সোনাল, বা এবং ওই সময় আমরা তখন ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট হয়ে যায়। তো এটা হচ্ছে শারীরিকভাবে এক্সাম্পল। একটা মানুষ মনস্তাত্ত্বিকভাবে এরকম হতে পারে আনফরচুনেটলি, এবং সেক্ষেত্রে কিন্তু বয়স আর কোনো ফ্যাক্টর না। এবং আমি যখন ট্রেনিং কথাগুলো বলি, তখন আমি সবসময় বলি যে আমি যে জায়গায় এখন ঢুকবো, তো আপনাদের এক্সাম্পল অনেকের কথা মনে পড়বে, কিন্তু ভুল করে নাম বলে ফেলবেন না এখানে, কারণ আমরা এক্সপোজ করতে চাই না কাউকে এখানে। তো আমরা কিন্তু আমাদের সমাজে এরকম অনেক মানুষকে দেখি, আমাদের পরিবারে, আমাদের কাজের ক্ষেত্রে, যে লোকটা দেখতে অনেক লম্বা চওড়া, অনেক বড় পদে চেয়ারে বসে আছে, কিন্তু তার আচার আচরণ হলো প্রচন্ড ডিপেন্ডেন্ট। কারণ উনি মেন্টালি হি ক্যানট টেক থিংস। উনি সবসময় একটা বিপদ দেখলেই অন্যের কাঁধে চাপিয়ে দেন এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। এই মানুষগুলো হচ্ছে মেন্টালি খুব ডিপেন্ডেন্ট লোক। তো এই ট্রেনিং এর মধ্যে দেখি একজনকে দেখে মুখ টিপে টিপে হাসতেছে, মানে কোন একজন কমন লোকের কথা ভাবছেন আর কি। আমিও আমার জীবনে এরকম অনেক মানুষকে দেখেছি, এখনো দেখি, সবসময় থাকে এরকম মানুষ। কারণ আমরা তো আর সব লোককে বদলাতে পারি না। আমি শিওর আমাদের দর্শকরাও অনেকের কথা মনে পড়তেছে, যারা দেখতে অনেক লম্বা চওড়া, হ্যান্ডসাম, মুরব্বী, পদে বড়, কিন্তু বিপদ দেখলেই তারা বলে আমি জানি না, তুমি বুঝো, চিৎকার চেঁচামেচি করে, হ্যাঁ ও জানে, হ্যাঁ। আর কোনো কিছু পাওয়ার সময় হলে সে সবার আগে লাইনে গিয়ে দাঁড়ায়, এটা তো আমার ইনস্ট্রাকশনে হয়েছে টাইপের। তো এই ধরনের মেন্টালিটি থেকে একটা মানুষকে আমরা ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মানে উনি যে কোনো একটা পরিস্থিতিতে বলতে পারেন যে এটা আমার দায় আছে,
আমাকে সুযোগ দেন, আমি করে দেখছি কাজটা, এভাবে বলেন, বা আমার ভুল হয়েছে এটা আমি সংশোধন করতে চাই। হ্যাঁ, এতে আমার চাকরি গেলে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার ভুল আমি স্বীকার করতে রাজি আছি। তো ওই জায়গাটা যখন মানুষ গিয়ে পৌঁছায় তখন আমরা বলি মেন্টালি ইন্ডিপেন্ডেন্ট। এই ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট পৌঁছাতে কিন্তু 3টা হ্যাবিট ক্রস করে যেতে হয় একজন মানুষকে। হ্যাবিট 1 হচ্ছে প্রোঅ্যাক্টিভ, হ্যাবিট 2 হচ্ছে বিগিন উইথ এন্ড ইন মাইন্ড, হ্যাবিট 3 হচ্ছে পুট ফার্স্ট থিং ফার্স্ট। হয়তো আমরা ইংরেজিগুলোকে সহজ করে বাংলায় বলে ফেলবো। এবং আরেকটা কথা আমি দর্শকদের জন্য বলি, এখানে আমরা যে ভাষা বলছি ভাষাটা কিন্তু ইম্পর্টেন্ট না, তাই না? তো এটা ইংরেজি শব্দ, আমরা আমাদের বোঝার জন্য যে শব্দটা সহজ আমরা ওটাই নিয়ে নিব, তাহলে আমাদের জন্য এটা পরবর্তীতে রেফার করার সুবিধা হবে। তাহলে এই 3টা হ্যাবিট কিন্তু একজন মানুষ নিজের উপরে করে, অর্থাৎ প্রোঅ্যাক্টিভনেস। আমি নিজে প্রোঅ্যাক্টিভ না আর আমি তোমাকে খুব প্রোঅ্যাক্টিভ হইতে বলতেছি, ইট ডাজন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি, তাই না? আমি নিজে সত্য কথা বলি না, বাজারে গ্রামগঞ্জে গিয়ে আমি মানুষকে সত্য কথা বলার উপদেশ দিয়ে আসতেছি, এটা কোনোদিন কার্যকরী হবে না। তো ওই জন্য এটা বলছে আগে নিজের উপর, বিগিন উইথ এন্ড ইন মাইন্ড নিজের উপর, স্টার্ট উইথ এন্ড ইন মাইন্ড, এটা সবগুলো আমি নিজের উপর করব। নিজের উপর করার পর আমার উপর থেকে একটা আভা বের হবে, ফুলের সুবাসের মতো একটা বের হতে শুরু করবে। তখন মানুষ আসবে তোমার কাছে, সাদি হাউ ইউ আর কন্টেন্টেড, তুমি কিভাবে এটা পারো, এই কঠিন পরিস্থিতিতে কিভাবে মাথা রাখতে পারো, এটা কিন্তু জিজ্ঞেস করি আমরা, তাই না? আমরা এরকম মানুষকে পেলে কিন্তু আমরা যে জিজ্ঞেস করি যে আর কিভাবে মাথা ঠান্ডা থাকে, ঝামেলা থাকে, স্পর্শ করতেছে, তখন এটা ইন্ডিপেন্ডেন্ট হয়। এবং ওই শক্তিটা, ওই নলেজটা, ওই জ্ঞানটা বা ওই আভাটা, ওই সুগন্ধটা ওই মানুষটা তখন অন্য মানুষের কাছে ছড়াতে শুরু করে। এই অংশটা হচ্ছে পার্সোনাল ভিক্টরি, এটা হলো প্রাইভেট ভিক্টরি বলতে পারো। এখানে প্রাইভেট বলেছে, বাট পার্সোনাল ভিক্টরি মানে নিজের সাথে নিজের যুদ্ধ। এই বইটা সিলেক্ট করা কিন্তু এটা আরো একটা কারণ, যে হচ্ছে যিনি নিজেকে পরিবর্তন করতে চাইবেন তার কোনো কিছুর উপর নির্ভর করার দরকার নেই। কারণ আমরা কি করি, কোনো পরিবর্তনের কথা আসলে বলে আরে ওইটার সিস্টেম চেঞ্জ নাই, পলিসি চেঞ্জ করা হয়নি, বস ঠিক না, এই দেশে পরিবর্তন, এটা বলতে শুরু করি আমরা। তার মানে আমরা এটাও একটা ডিপেন্ডেন্ট মাইন্ডসেট, আমার কি করার দরকার নাই ভেবে আমি অন্যেরটা নিয়ে ভাবা শুরু করে দিলাম। তো সেই জন্য আমি যদি নিজের সাথে কাজ করতে শুরু করি তাহলে কিন্তু আমার কারো উপর আমার নির্ভরশীলতা নাই। আমার দরকার আর্লি ঘুম থেকে ওঠা, কারণ আমার শরীরের যত্ন নিতে হবে। এর জন্য 5টা লোককে দায়ী করে কি লাভ? আমি বোঝাতে পেরেছি? আমি কিন্তু অনেক লোককে প্রশ্নটা করি যে আপনাদের কাদের বয়স 30-এর উপরে, অনেক লোক হাত তুলে। তারপর আমি বলি কারা কারা নিয়মিত এক্সারসাইজ করেন, আস্তে আস্তে হাত নেমে যায়। তখন আমি জিজ্ঞেস করি কেন করেন না? বিলিভ মি 80-90% লোক তার পরিবারকে দোষ দেয়, পরিবারকে দোষ দেয়। আমার পরিবারের সিস্টেমই তো ঠিক নাই, রাত 12টায় ঘুমাই কিভাবে, সকালে এইসব হাবিজাবি বলতে শুরু করে দেয়। কালকে সকালে এই লোকটার হার্ট অ্যাটাক হোক, দেখবা পরশুদিন সকাল থেকে সে নিজেকে ঠিকই ভোর 6টায় ওঠানোর ব্যবস্থা করতেছে। একটা ধাক্কা লাগে। কিন্তু বোকা লোকরা ধাক্কা খাওয়ার পর শেখে, বুদ্ধিমান লোকরা দেখে বা জেনে শিখে। তাহলে আমাদের সমাজে মানুষ তার শরীরের যত্ন কেন নেয় না? কারণ হচ্ছে মানুষ এই কাজটা করতে চায় না, সে একটা এক্সকিউজ খোঁজে। যখন বিরিয়ানির প্লেটটা পাবে বলবে আজকের দিনটা খেয়ে নেই, কালকে থেকে, অ্যাজ ইফ এইটা তার কোলেস্টেরলের মাত্রা অ্যাড হচ্ছে না। ডায়েট যারা মেজরিটি ক্ষেত্রে ডায়েট করতে চায় তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা থাকে, হয় কালকে থেকে স্টার্ট করব। হ্যাঁ, কিন্তু আমি আমার লাইফে এরকম একজন প্রোঅ্যাক্টিভ লোককে দেখেছি, আমার একজন আত্মীয়, উনি এইসব বইটই পড়েনি। উনি বিলিভ মি, উনি একটা বিয়ে বাড়িতে গেছে, এখন তো বিয়ে বাড়িগুলো হচ্ছে কমিউনিটি সেন্টার, ওখানে উনি কিভাবে যেন রুটি জোগাড় করে খাবে, কারণ ডায়াবেটিস, উনি কোনো ক্রমেই উনি এই খাবার খাবে না। হ্যাঁ, আমি ওনাকে মৃত ব্যক্তির বাড়িতে যে দেখেছি, যেখানে একটা মানে শোকের অবস্থা, হ্যাঁ, ডেড বডি তোলা হবে, একটু পরে যাবে দাফনের জন্য, ওনার সময় খাবার দরকার, উনি কিভাবে যেন ভিতরে গিয়ে খাবার জোগাড় করে নিয়ে উনি ঠিকই খাচ্ছে। এটা একটু ফানি লাগছে কথাটা, বাট উনি ওনার ব্যাপারে প্রোঅ্যাক্টিভ, কারণ ওনার কথা হচ্ছে আমি যদি সুস্থ না থাকি তাহলে এত কিছু, আসলে কিন্তু কথাটা ঠিক। এবং উনি কিন্তু অনেক দীর্ঘজীবী ছিলেন, হি লিভ টিল 84, 84 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। ওনার পরিবারের কোনো লোক 84 বছর পর্যন্ত বেঁচে ছিলেন না, ওনার কন্টেম্পোরারি। তা আমি এটা আমার বাসাতে প্রায় আলাপ করার সময় বলি যে উনি এইরকম প্রোঅ্যাক্টিভ ছিলেন ওনার স্বাস্থ্যের ব্যাপারে, যেটা কখনো কখনো দৃষ্টিকটু ছিল, কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি। এই জন্যই উনি দীর্ঘদিন বেঁচে ছিলেন এবং উনি বেশি হায়াত ছিলেন। আজকে আপনি তুমি ওনাকে যতই হাসি তামাশা করো, বাট ওনার হায়াত তো উনি বেঁচে ছিলেন, উনি ওনার লাইফটাকে উনি উপভোগ করেছেন আর কি, নিজের মতো করে। সো এই প্রথম 3টা হ্যাবিট যখন আমরা অভ্যাস করি তখন আসলে আমাদের কাউকে লাগে না, আমরা নিজে নিজে পারি, শুধু সদিচ্ছা লাগে একজন মানুষ যে আমি নিজেকে বদলাবো। যখন এটা হয়ে যায় তখন মানুষ ওই ইন্ডিপেন্ডেন্ট থেকে ইন্টারডিপেন্ডেন্টের জায়গায় যায়, যেখানে আমি বলেছি শারীরিকভাবে উদাহরণ দিলে কতকটা হচ্ছে আমি আরেকজনের দায়িত্ব নিতে পারছি। তুমি যখন রাস্তা ক্রস করছো, একজন বৃদ্ধ ভিখারি হিসেবে বা বৃদ্ধ মানুষে তোমাকে বললো সাদি আমার রাস্তাটা পার করে দাও, তুমি কিন্তু করে দিবা। কিন্তু যখন তুমি ক্লাস 4-এ পড়তা তখন তুমি এটা সাহস করতে না, কারণ তুমি নিজেই তো রাস্তা পার হতে পারো না, আমি আরেকজনের হাত ধরে পারো, তোমার হাত কেউ ধরলেও তুমি তাকে পার করতে গেলে বিপদ আসবে, রাইট? সো আমরা যখন বড় হয়ে যাই তখন আমরা এটা পারি। একই রকম ভাবে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনা দেখি, তুমি হয়তো
একজন লোককে কোলে তুলে রিক্সায় উঠাই দিতে পারবে, কিন্তু আমার থেকে বেশি একজন মাসলম্যান যদি হয়, মিস্টার বাংলাদেশ, উনি কিন্তু 2 জন বা 3 জন মানুষকে কোলে তুলে নিতে পারবে। আবার ওইখানে যদি হারকিউলিস থাকে, আমি বলবো পুরো সব, কেন বেশি মানুষকে কেউ পারে, আমি কেন একজনকে পারি? কারণ আমার মাসেল আনাপ স্ট্রং না। তো আমরা ফিজিক্যাল এক্সাম্পল যখন দিচ্ছি, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টারডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরেই তুমি কাউকে তুলবা, এবং কতজনকে তুলবা এটা তোমার মাসেলের শক্তির উপর নির্ভর করে। যখন আমরা এটা মেন্টালি চলে গেলাম, একইভাবে প্রথমে মানুষ থাকে মেন্টালি ডিপেন্ডেন্ট, বয়সের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু সে বুঝে না কিছুই, সে কোনো কিছু হলে দায় নিতে চায় না। সেখান থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হব প্রথম 3টা হ্যাবিটকে দিয়ে। যখন ইন্ডিপেন্ডেন্ট হব, এরপর আস্তে আস্তে আমাদের ইন্টারডিপেন্ডেন্টের জার্নি শুরু হবে। কারণ অনেক মানুষ এসে তখন বলবে, সাদি ভাই আপনার সঙ্গে আমি কাজ করতে চাই, কারণ তোমার পার্সোনালিটাই ওরকম। আজকে বাংলাদেশের কথাই চিন্তা করো, এমন অনেক মানুষ আছে, আমি দেখেছি ফেসবুকে মানুষ পোস্ট করে করে লিখতেছে যে আমি বাংলাদেশের এই পরিবর্তনে আমি অংশীদার হতে চাই, আমি কাজ করতে চাই। হ্যাঁ, আমি একজনকে চিনি যিনি প্রধান উপদেষ্টার সাথে কাজ করার আগ্রহের কথা ফেসবুকে পোস্ট করেছেন। তার মানে জিজ্ঞেস করলাম যে আপনি কেন ফেসবুকে? উনি বললেন আমার তো কোনো লিঙ্ক নাই। উনি এনাফ প্রোঅ্যাক্টিভ জন্য উনি কিন্তু ফেসবুকে লিখেছে, হয়তো নজরে পড়তেও পারে এবং প্রধান উপদেষ্টার প্রয়োজন হলে তাকে ডেকেও নিতে পারে। উনি তো একটা অ্যাকশন নিয়েছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো যখন কেন অ্যাকশন নিলেন? উনি তো এর আগে কোনো প্রধানমন্ত্রীর সাথে কাজ করতে চাননি, কারণ উনি এখনকার প্রধান উপদেষ্টার যে ব্যক্তিত্ব, সেটা দ্বারা উনি পার্সোনালি প্রভাবিত। উনি কিন্তু তাকে চিনেন না, ব্যক্তিগতভাবে চেনে না, কিন্তু মনে করেন এর সাথে কাজ করতে পারলে আমি দেশকে কিছু দিতে পারবো। তাহলে ওই যার কথা আমরা বলছি, উনি আসলে ওই ইন্ডিপেন্ডেন্ট স্টেজ ক্রস করে ইন্টারডিপেন্ডেন্টে চলে গেছে। এবং ইন্টারডিপেন্ডেন্টে যখন কোনো মানুষ যায় মেন্টালি, তখন তিনি আর আমি বলে কথা বলে না, আমরা বলে কথা বলে। হ্যাঁ, তো মানে আমার অনেক আসলে রিসেন্ট এক্সাম্পল আমার মাথায় আসছে, আমি জানি এগুলো বলা ঠিক হচ্ছে কিনা। আমরা আমাদের প্রধান উপদেষ্টার যে প্রথম দিকের ভাষণগুলো শুনেছি জাতির উদ্দেশ্যে, এগুলো কিন্তু সব আমরা বলে বলা। এখন ওনার স্ক্রিপ্ট রাইটার ইচ্ছে করে লিখে দিয়েছে কিনা জানি না, আমরা তো বাইরে থেকে এই জিনিসটা দেখছি। আমরা দেখি যখন মানুষ একাধিক মানুষকে নেতৃত্ব দেওয়ার মতো পরিস্থিতিতে চলে যায়, তখন মানুষ আমরা দিয়ে কথা বলে আমরা পারবো, আমাদেরকে সুযোগটা দিয়ে দেখেন না স্যার। বলি না আমরা অফিসে যে আপনি কিন্তু আমাদেরকে আন্ডারমাইন করতেছেন, আমরা পারবো কিন্তু এটা। ভদ্রভাবে বলি, কখনো খেপে গিয়ে বলি, কখনো রেগে বলি, বিকল্প আপনারা তো চিন্তা করতে হবে কেন। তো মানুষ একটা সময় কিন্তু মেন্টাল ম্যাচুরিটির ওই জায়গায় চলে যায় যখন ইন্টারডিপেন্ডেন্ট হয়ে যায়। সো ওই ডিপেন্ডেন্ট থেকে ইন্টারডিপেন্ডেন্টের যে জার্নিটা, এটা 2 ভাগে বিভক্ত, ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট থেকে ইন্টারডিপেন্ডেন্ট। প্রথমে আসলো 3টা হ্যাবিট যেটা আমরা বললাম, আর পরের 3টা হ্যাবিট আসবে যখন তুমি দেখবে সবাই মিলে কাজ শুরু হয়ে যাবে। থিঙ্কিং উইন উইন, রাইট? মানে আমি উইন উইন চিন্তা করতে পারি। তারপর হবে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, আরেকজন কি চায় সেটা বোঝা, অন্যকে বোঝা, তারপর হচ্ছে তার সাথে সিনার্জি ক্রিয়েট করা, যেটাকে আমরা বলি 1 আর 1 মিলে 2 হবে না, 11 হবে, 111 হবে। তো এইভাবে 2টা ভাগ করা, এবং সবার শেষে আসবে 7th হ্যাবিট, যেটা হচ্ছে শার্পেন দ্য স। অর্থাৎ আমি যে জায়গায় যেভাবে আসি, আমার প্রতিদিন নিজেকে ঝালাই করতে হবে। প্রতিদিন আমার উঠে বলতে হবে আজকের দিনটা নতুন দিন, আজকের দিন আমি আগের থেকে বেটার হব। হ্যাঁ, তার মানে আমি আমার করাতটাকে বা আমার নিজেকে আমি প্রতিদিন ধার দিচ্ছি, এবং এটা মৃত্যু পর্যন্ত কন্টিনিউ থাকবে। কিন্তু এই বইয়ের এটাও কিন্তু আরেকটা মজার জিনিস, এখানে কিন্তু শেষ হয় না কোথাও, শেষ বলে কিছু নাই। এই জন্যই এই আমার এটা 5ম বই হয়েছে আর কি। আমি শিওর আরো অনেক মানুষ আরো অনেকবার এটাকে পড়েছে বা ব্যবহার করছে। সো আমরা একটা হাই লেভেলে এই জিনিসগুলো দেখলাম। এরপর আমরা কোন জায়গাটা টাচ করতে পারি? হ্যাবিট 1টা দিয়ে ধারাবাহিকভাবে ওকে হ্যাবিট 1-এ যাওয়ার আগে আরেকটা জায়গা একটু টাচ করে যেতে হবে, সেটা হচ্ছে প্যারাডাইম। আমার মনে হয় এটা না বলে গেলে আমাদের অন্যায় হয়ে যাবে। সো যেমন এতটুকু, আসলে আরো কিছু আছে, কিন্তু আমরা হ্যাবিট 1-এ ঢুকে পড়বো সামনে। সেটা হচ্ছে প্যারাডাইম বলতে আমরা বুঝি কি, আমরা যেভাবে একটা জিনিসকে দেখি, তো আমরা যে কোনো কিছু কিন্তু করতে অভ্যস্ত থাকি, তাই না? যদি আমি এখন কাউকে বলি যে আমাকে 1 গ্লাস পানি দেন, তো একটা মানুষ কিন্তু একভাবেই এনে দিবে, কারণ আমরা একভাবে অভ্যস্ত হই একটা কাজ করতে। তা মজার ব্যাপার হচ্ছে আমাদের চিন্তাও কিন্তু একইভাবে করতে অভ্যস্ত, এবং এই জন্য আমরা দেখবা যে অনেক ক্ষেত্রে তুমি দেখবা অনেক লোক আছে যে কোনো পরিস্থিতি নেতিবাচক চিন্তা করে, মানে নেগেটিভ। আমরা বলি না তুমি এত নেগেটিভ চিন্তা করো কেন, ওই বেচারা কিন্তু অনেক ভাবে যে আমি কেন পজিটিভ চিন্তা করতে পারি না। ও কখনো পারবে না, কারণ ওর চিন্তার যে ওয়েটা, এটা হচ্ছে সবসময় একইটা পাথ ফলো করে। আমি জানি এটা বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো, বা আমি তোমাকে একটা উদাহরণ জিজ্ঞেস করি, তুমি খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো তোমার যে স্কুল বা যে কলেজে তুমি পড়েছো, ধরো আজকে যদি আমি ওখানে চলে যাই, স্কুলে যদি চলে যাই, এবং আমি যদি বলি যে তোমার স্কুলের গেটে আমি দাঁড়িয়ে আছি, আমি হেড স্যারের রুমে যাব, তুমি আমাকে ফোনে ইনস্ট্রাকশন করো, আমি যেতে চাই, তুমি পারবা না? বলে দিতে পারবা না? হ্যাঁ, পারবো ইনশাআল্লাহ। পারবা। হ্যাঁ, আমার যেমন জেলা স্কুল, আমি হলে বলবো যে গেট থেকে সোজা চলে যান, একটা গোল জিনিস পাবেন, এর বামে যান, ওই পাশে যান, একটা এরকম দেখছেন, ওইটা ওখানেই হেড স্যারের রুম। হয়তো আমি ফোনে বলবে যে এখানে তো এই রুমটা দেখছেন, আরে ওইটার পাশেই। তুমি না দেখে ইনস্ট্রাকশন দিতে পারছো একটা লোককে
200 কিলোমিটার দূরে, কিন্তু তুমি নিজে প্রথম যেদিন স্কুলে ঢুকেছো সেদিন কি তুমি হিট স্যারের রুম চিন্তা? না, তোমাকে মানুষকে জিজ্ঞেস করতে হয়েছে। এবং অনেক সময় কমপ্লিকেটেড অনেক বিল্ডিং থাকে, যেমন আমাদের বুয়েটের একটা বিল্ডিং আছে, ওল্ড একাডেমিক বিল্ডিং। 10 বার না গেলে তুমি কোনোদিন ওটা আইডেন্টিফাই করতে পারবা না যে ফিজিক্স ডিপার্টমেন্টটা কোন জায়গায়, ইংলিশ ডিপার্টমেন্টটা কোন জায়গায়, মানে এরকমই তালগোল পাকানো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, একটা মানুষ যখন প্রথম কোথাও যায় সে কিন্তু ওটা অভ্যস্ত হয় না। তারপর ওখানে ফিজিক্যালি যেতে 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 তার মধ্যে একটা ম্যাপ ক্রিয়েট হয়, যেমন গুগল ম্যাপ, মাথার মধ্যে একটা ম্যাপ ক্রিয়েট হয়ে যায়, তাই না? তারপর ওই ম্যাপটা এমন স্থায়ী হয়ে যায় যে তুমি 5 বছর 10 বছর পর দূর থেকে মানুষকে ইনস্ট্রাক্ট করে দিতে পারো সেই ম্যাপটার উপরে। তো এটা হচ্ছে আমাদের থিঙ্কিং এর ম্যাপ। সো একটা মানুষ যখন নেতিবাচক বা ইতিবাচক হয়, এটা কিন্তু ওই থিঙ্কিং এর ম্যাপের জন্যই হয়। সে কিভাবে সেইভাবে কি চিন্তা করে। আমি একটা খুব উদাহরণ দিয়ে তুমি বুঝতে পারো, খুব সহজ উদাহরণ। যেমন আমরা ওয়ার্ল্ডের অনেক বড় বড় খেলোয়াড়কে দেখি যাদের মাঠের মধ্যে দর্শক ঢুকে যায়, যে তাকে হাগ করতে চায়। হ্যাঁ, তুমি দেখবা কিছু কিছু প্লেয়ার তারা কিন্তু খুব পজিটিভলি ওই প্লেয়ারটাকে হাগ করে। অনেক সময় সিকিউরিটি লোকজন আসলে তাদেরকে তারা নিবৃত করে, তাকে সেফলি জায়গা পর্যন্ত পৌঁছে দেয়। আবার অনেক প্লেয়ার আছে যে ওরকম একটা লোক হাগ করতে আসে দেখে গেলে দৌড়ায় পালায় চলে যাবে, হ্যাঁ দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু একটা থিঙ্কিং এর ডিফারেন্স আছে। তো তুমি দেখবা বিশেষ করে যারা খুব নাম করা প্লেয়ার লাইক মেসি বা রোনালদো, এরা কিন্তু রিসিভ করে মানুষকে, কারণ তারা কখনোই এটা ভাবতে পারে না যে তার মতো একজন মানুষকে একটা মানুষ ক্ষতি করার জন্য আসবে। সে পৃথিবীকে, স্পোর্টসকে এত দিচ্ছে, তারপরও তার কেউ ক্ষতি করবে না। সে এই প্যারাডাইম অভ্যস্ত। এই জন্য সে কেউ আসলে তাকে দেখে পালিয়ে যায় না, সে তাকে রিসিভ করে। আবার ওই সমস্ত খেলোয়াড় বা ওই সমস্ত গুণী লোকদেরকে দেখবা, দেশের একটা ডিজাস্টার, ইন্টারন্যাশনাল ডিজাস্টার, হয়তো তার দলের বিরুদ্ধে চলে যায়, তারপরও কিন্তু সে সত্যের পক্ষে গিয়ে দাঁড়ায়। আমরা এরকম প্লেয়ারকে কিন্তু দেখেছি। আমি প্লেয়ারের উদাহরণ দিচ্ছি, আরও এরকম বিভিন্ন পেশার লোককে পাওয়া যাবে। তার মানে কি, এই মানুষগুলোর মানে চিন্তার জগৎটা একভাবে সাজানো, আর অন্য 1000 কোটি মানুষের চিন্তার জগৎ অন্যভাবে সাজানো। তুমি যদি আজকে বিল্ডিং এর সামনে গিয়ে দাঁড়াও, একটা লোক যদি হুট করে তোমার দিকে দৌড়ে আসে, তুমি কিন্তু পালাবা, আমি পালাবো। কারণ আমাদের থিঙ্কিং এর জগৎটা এরকম যে আমার যে কি বলবো, নিজেকে সেভ করাটা, এটা আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা এভাবে চিন্তা করতে অভ্যস্ত, আমরা খুবই স্বার্থপর প্রত্যেকে আলাদা আলাদা ভাবে। আমি সরি, কিন্তু এটাই সত্য আমাদের সবার জন্য। এই জন্যই রাস্তায় নেমে কেউ কাউকে ছাড় দিতে চায় না, সবাই একটা হাড়ির মধ্যে আছে। কিন্তু এই কয়েকদিন আগে যখন ছাত্ররা আমাদেরকে চালালো, তখন কিন্তু ঠিকই, এবং আমি অনেকের সাথে কথা বলছি, অনেকেই বলেছে যে আমরা ভালো চলছি ওই কয়েকদিন। হ্যাঁ, কারণ ওই বাসের ড্রাইভারও জানতো যে আমি ক্রস করে তো যেতে পারবো না, এটাই আমাকে মেনে নিয়ে যেতে হবে, এতে যে ইনকামটা হবে সেই ইনকামটাই আমার। আমি বোঝাতে পেরেছি? সো কিন্তু এই জিনিসগুলো আমাদের চরিত্রে থাকছে না কেন? কারণ এগুলো তো আপতিত, আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা আমার ইনসাইড আউট হয়নি, তো এই জন্য এগুলো আমার উপর থাকছে না। এই উপলব্ধিগুলো কি আমার ভিতর থেকে আসে নাই, তার জন্যই থাকে না? মোস্টলি থাকে না। আর বেশিরভাগ জিনিস মানুষ শিখে হচ্ছে প্রকৃতি থেকে, আশপাশ থেকে। এখন ছোটবেলা থেকে তুমি যেটা দেখবা তুমি তো সেটাই শিখবা। যেমন আমাদের দেশে আমরা একটা খুব কমন উদাহরণ দেখি কি, ঈদের সময় মানুষ ওভারলোডেড লঞ্চের উপর চড়ে চড়ে এই যে ভোলা বা বরিশাল এই সমস্ত জায়গায় যায়, যে ছোটবেলা থেকে দেখে আসতেছে, বাবার হাত ধরে এরকম লঞ্চের উপর উঠছে। তো ও যেদিন একটা বড় মানুষ হবে, ওর কাছে একটা দুধের শিশু থাকবে ওর কোলে, ওর কিন্তু এরকম ক্রাউডেড লঞ্চে উঠতে পা কাঁপবে না, কারণ ও ধরে নেবে এটাই প্রাকৃতিক, এটাই স্বাভাবিক। কিন্তু ওইটা হয় কয়টা, মনে করো সারা বাংলাদেশে ধরো যাচ্ছে, মনে করো 2 কোটি মানুষ, তার মধ্যে মারা যাচ্ছে হয়তো কত 100-150 লোক। মানুষ ধরে নিচ্ছে এই ডিজাস্টার তো হইতে পারে, ভাগ্যিস আমার কপালে হয়নি। কিন্তু কখনো এটা বুঝতে পারে না, হ্যাঁ, যে যখন দৈব দুর্বিপাক হবে বা যখন প্রকৃতি তার প্রতিশোধ নিবে, তখন কিন্তু দেখবে না টিকিট কাটা যাত্রী, টিকিটবিহীন যাত্রী, ওভারলোডেড নাকি না, এই লোকটা অনেকদিন জীবনে বেঁচেছে তো ও মরে যাক, আর এই বাচ্চাটা দুধের শিশু, ওর তো পৃথিবীতে অনেক সম্ভাবনাও বেঁচে থাকে। এটা কিন্তু হয় না। এটাও কিন্তু এই বইয়েরই আলোচনার একটা বিষয়বস্তু। সো এই প্যারাডাইমটা আমাদের থাকে খুব তাৎক্ষণিক, আমরা যেভাবে দেখে দেখে অভ্যস্ত সেভাবে দেখি। এই বইয়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ করেছে, বলেছে আমাদের প্যারাডাইম চেঞ্জ করতে হবে। আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি না বদল করি, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই জীবনে পেতে পারবো না। সো দৃষ্টিভঙ্গির জায়গায় তারা খুব চ্যালেঞ্জ করেছে। এবং আমাদের নর্মাল অভ্যাস কি দেখবা, যে আমরা ইউনিভার্সিটিতেও দেখবা, বা যারা আমাদের শুনতে, আমি শিওর কলিগ বন্ধু দেখবে একই রকম পরিবেশে মানুষ মিশতে অভ্যস্ত। তুমি আমার বন্ধু, ইউনিভার্সিটিতে জয়েন করলাম, আমার বাড়িও মনে করো ময়মনসিংহ, তোমার বাড়ি, আমরা বন্ধু হয়ে গেলাম। অথবা আমিও ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ি, তুমিও, আমরা বন্ধু হয়ে গেলাম। হ্যাঁ, আমিও নীল জামা পড়ি, তুমিও নীল জামা পড়ো, আমরা বন্ধু হয়ে গেলাম। কিন্তু যখনই অন্য মত চলে আসে, তখন কিন্তু আমরা ওকে শত্রু মনে করতে শুরু করি। কিন্তু এখানে বলেছে যে না, ভিন্ন মতকে তুমি অবশ্যই গুরুত্ব দিবা, ভিন্ন মতের কথা তুমি শুনবা, তাহলে তোমার মতটা আবার আরেকজন শুনবে,
এবং গ্রোথ তখনই হয় যখন অল্টারনেটিভ থিঙ্কিং এর মানুষরা এক জায়গার মধ্যে আসে। এইটাই প্যারাডাইমের একটা খুবই পাওয়ার, এবং প্যারাডাইমের সাথে প্যারাডাইম শিফটও বলা হয়। যে আমরা অনেক সময় ম্যাজিক দেখছি আমাদের জীবনে, না, যেমন জুয়েলাইজের ম্যাজিক মানুষ কেটে ফেলে, আমরা এটা টিভিতে দেখতাম আগে। কিন্তু ধরো যে কোনো একটা ম্যাজিক যখন কেউ তোমাকে অনেক বছর পর ট্রিক্সটা দেখায় দেয়, তখন তোমার কেমন ফিল হয়? ও এইভাবে করে তাহলে, তারপর কিন্তু আর ম্যাজিকটা আর অত ইন্টারেস্টিং লাগে না। তো প্যারাডাইম হচ্ছে এরকম জিনিস, যে একটা জিনিস আমি এতদিন এরকম ভাবে দেখতেছি, এখন আমি নতুন, আরে এইটাই কারণ, তখন মানুষের একটা গ্রোথ হয়। ম্যাজিকটা তুমি এতদিন জানতা না, এখন তুমি ম্যাজিকটা শিখে ফেললা। তো এই সারা পৃথিবী, আমাদের জীবনটাই আসলে অনেকগুলো ম্যাজিকের মতো। তো উনি বলছে আমরা যদি একটা ফিক্সড প্যারাডাইম ধরে বসে থাকি, ওই একই ম্যাজিক আমার সারা জীবন ভালো লাগবে। কিন্তু সবসময় ম্যাজিকটা শিখো, অর্থাৎ কেন এটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। কেন একজন মানুষ এরকম আচরণ করছে, কেন কোম্পানিটা ভালো বিজনেস করছে, কেন ও ভালো ভালো পড়াশোনা করছে, ও কেন চান্স পাচ্ছে, প্যাটার্নগুলোকে আমরা বুঝবো। এবং যেই মুহূর্তে প্যাটার্নগুলো আমাদেরকে ওয়াও ফিলিং দিবে, ওইটাই হচ্ছে মানুষ হিসেবে আমি এক ধাপ থেকে আরেক ধাপে চলে গেলাম। সেটা হচ্ছে প্যারাডাইম শিফটের গুরুত্ব। মেজরিটি ক্ষেত্রে তাহলে আমি এমনি জাস্ট সম্পূরক প্রশ্ন, যে আমরা প্যাটার্নগুলো দেখতে মিস করি কেন? কারণ আমরা খুব জেনারিস্টিক ভিউতে একটা জিনিস দেখতে অভ্যস্ত। আমাদেরকে কেউ শিখায় না যে তুমি একটা জিনিস ইন ডেপথে যাও, তুমি ভালো করে বোঝার চেষ্টা। এটা আমাদের এখানে তো কোনো জায়গায় তোমার ওটাকে কি বলবো, কেউ প্রায়োরিটাইজ করে না, এটার জন্য তোমাকে কেউ প্রণোদনা দেয় না। তোমার কাছে আজকে একটা কাজ দিয়ে বলবে তুমি বিকালের মধ্যে রিপোর্ট নিয়ে আসো, তুমি যে রিপোর্টটা নিয়ে ভাবছো এই টাইম তো তোমার বস তোমাকে দিতে রাজি না। আমার সন্তানকে বলা হলে তুমি এই কথাটাকে ট্রান্সলেশন করো, এই অঙ্কটাকে এভাবে করো, সে একটা ভিন্নভাবে করে নিয়ে আসলো, টিচার 0 দিয়ে দিবে। আমি আমার নিজের জীবনে এটা বহুবার ফেস করেছি। একই অঙ্ক হয়তো অন্য একজন স্যার অন্যভাবে পরামর্শ দিয়ে আমি ওভাবে করেছি, পরীক্ষায় খাতায় কেটে দেয়। আমরা ইংরেজি অনেক শব্দ দেখি যেগুলো আমেরিকান শব্দের বানান একরকম, ইংল্যান্ডের বানান। আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের অনেক স্কুলের টিচার আছে যে তিনি যেটা শিখিয়েছেন সেটা না পড়লে ওটা কেটে 0 দিয়ে দিবে। তাহলে ওই সন্তানটা নতুন জিনিসটা তো ট্রাই আউট করবে না। আমাদের দেশে এগুলো কিন্তু শুধু আমাদের দেশ না, আমাদের সমাজ ব্যবস্থা এটা একটা বড় সমস্যা। আমরা আমাদের ছোটোবেলা থেকে শিখে এসেছি যে আমাদেরকে যেভাবে বলা হবে আমরা ওইভাবেই চলবো। তা তুমি একটা রেজিমেন্টেড যখন তুমি হয়ে যাও, তখন তোমার জীবনে নতুন সম্ভাবনাগুলো যখন আসতে শুরু করে, বা তুমি ভাবো, তোমার মধ্যে ভীতি তৈরি করে, আমি যদি হেরে যাই, আমি যদি না পারি, আমি যদি এটা করি। কিন্তু ধরো বাইরের দেশে দেখবা এই ইউনিভার্সিটি পাস করার আগেই ছেলেপেলেরা একটা এন্টারপ্রেনারশিপ করলো, ওখান থেকে হেরে গেল, শেষ করলো, পারলো না, এটা কিন্তু খুব খারাপভাবে হিসেবে দেখা হয় না। এবং এজন্যই কিন্তু ওরা অনেক বেশি গ্রো করে। আমাদের এখানে ফিক্সড জিনিসটা খুব বেশি। আমাদের এখানেও ইন্টার্নশিপ হয়, এন্টারপ্রেনারশিপ হয়, কিন্তু আমাদের এখানে কোনটা হয়, যেটাতে কেউ সাকসেসফুল হয়েছে ওটাই আরো 20 জন করা শুরু করে। কিন্তু ওইটা তো ক্রিয়েটিভিটি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আমার সন্তানের জন্য চেষ্টা করছি, আমি জানি না কতটুকু পারি। আমাদের ক্রিয়েটিভিটিকে আমাদের ছোটোবেলা থেকে মেরে ফেলা হয়, এবং আমরা ওই ফিক্সডভাবে দেখতে অভ্যস্ত। একটা তুমি হাই স্কুলে যাও, বাংলাদেশের র্যান্ডম একটা স্কুলে হাই স্কুলে যায়, তোমার একটা 8-এর ফার্স্ট বয়কে জিজ্ঞেস করো কী হইতে চায়, আইদার ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার হইতে চায়। কোত্থেকে জানলো এটা? মা বাবা বলেছে, চাচা চাচি, আত্মীয় স্বজন বলেছে, টিচাররা বলেছে। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় শহরের সবচেয়ে বড় ডাক্তার সাহেবের সবচেয়ে বড় বাড়িটা দেখেছে। এই এতটুকুর মধ্যেই কিন্তু ওর চিন্তার জগৎটা। কিন্তু সে তো একটা নতুন জীবন ধারণ করবে সারা পৃথিবীতে। তাহলে আমাদের এখান থেকে FR খান আছে, আমাদের এখান থেকে অনেক বড় বড় মানুষ আছে যারা পৃথিবী জুড়ে অনেক নতুন কিছু দিয়েছে। তারাও যদি ওরকম ফিক্স চিন্তা করে করে থাকতো, তাহলে তো ওই পরিবর্তনটা হতো না। আচ্ছা, হ্যাঁ, আমরা তাহলে এখন হ্যাবিট 1-এর দিকে আমরা যেতে পারি। সো হ্যাবিট 1টা কিন্তু হচ্ছে মাদার অফ অল হ্যাবিট বলা যেতে পারে। এবং আমার যে রিস্টার্ট ইউরসেলফ বইটা আমি যেটা লিখেছি, এটা কিন্তু শুধু হ্যাবিট 1কেই এক্সপ্লোর করা হয়েছে। সমস্ত কিছু শুধু হ্যাবিট 1-এর ভিতরে আছে। সো হ্যাবিট 1 এক কথায় বলেছে বি প্রোঅ্যাক্টিভ। হ্যাঁ, তো প্রোঅ্যাক্টিভের বাংলা কি হতে পারে আমি তোমাকে এখন জিজ্ঞেস করলাম, প্রোঅ্যাক্টিভের বাংলা কি? বাংলা বলো তো ইংরেজির মতো, যে সব সময় পজিটিভ থাকা। হ্যাঁ, এটা একটা মজার জিনিস। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। আমাদের বাংলায় অনেকগুলো শব্দের তোমার প্রতিশব্দই নাই। এটা আমার খুব খুব ক্ষুদ্র বাংলা জ্ঞান, আমি জানি না এটা যারা বাংলার অনেক বোদ্ধা মানুষ এটা দেখে হয়তো রাগও করতে পারে না, আমি ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু আমি অনেক শব্দের আমি বাংলা সুন্দর মিনিং জানি না। যে শব্দটা আমি বলতে চাইছি, বললে একজন খুব সমাজের সাধারণ মানুষ, সবজি বিক্রেতা থেকে শুরু করে একজন CEO একইভাবে বুঝতে পারবে, এরকম শব্দ নাই। প্রোঅ্যাক্টিভের এরকম কোনো বাংলা মিনিং নাই। তাহলে আরেক জিনিস হয়ে যাচ্ছে। তাহলে প্রোঅ্যাক্টিভের বাংলা মিনিং যদি না থাকে, তাহলে একটা বাঙালি মানুষ, বাংলা শব্দ জানা মানুষ কি করে ওই শব্দটাকে আত্মস্থ করবে?
আমার মনে হয়েছে কি আমাদের দেশে এই জিনিসগুলো আমাদের চিন্তা করার দরকার আছে, যে আমাদের এমন কিছু শব্দ, এমন কিছু জিনিস আমাদের দরকার যেটা আমরা সবাই একভাবে বুঝবো। তো বাধ্য হয়ে আজকে আমাদের প্রোঅ্যাক্টিভকে প্রোঅ্যাক্টিভ বলে চলে যেতে হচ্ছে। এই বইয়ের অনুবাদ নিয়ে যখন কাজ করবো তখন আমাকে প্রোঅ্যাক্টিভই লিখতে হবে, ইংরেজি লিখতে হবে। তো প্রোঅ্যাক্টিভ বলতে আমরা যদি এক শব্দের না পাই, আমরা অনেক কথাই বলি, তার আমরা বলি একটা ঘটনা ঘটার আগেই যে প্রস্তুত থাকে তাকে আমরা বলি প্রোঅ্যাক্টিভ, তাই না? ধরো তোমার পরীক্ষা, তুমি পরীক্ষার আগেই সিলেবাস শেষ করেছো এবং তুমি রেডি পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে তুমি প্রোঅ্যাক্টিভ। আবার পরীক্ষার ঘন্টাটা পড়বে আরও 10 মিনিট আগে, তুমি তার আগেই খাতার সমস্ত লেখা লিখে তুমি আবার একবার রিভাইজ দিচ্ছ, আমরা ছোটোবেলায়, এটা মানে হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আমি বোঝাতে পেরেছি? তোমার কোনো একদিন হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু তুমি তার জন্য আজকে থেকে এক্সারসাইজ করছো যাতে ওই দিনটাকে তুমি পিছাই দিতে পারো, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আমার অনেকগুলো রিলেশনশিপ আছে, কিন্তু আমি মাঝে মাঝে ভাবছি যাদের সাথে অনেক দিন কথা হচ্ছে না তাদের সাথে একটু কথা বলি যাতে সম্পর্কগুলো টিকে থাকে। কিংবা আমি যে বাসায় প্রতিদিন যে দুর্ব্যবহার করি, তাহলে আমার বাসার অন্যান্য লোকরা আমাকে কীভাবে গ্রহণ করছে, তা আমি রিলেশনগুলো ঠিক করতে হবে, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ। তুমি হয়তো ভাবলা এখন আমার তো অনেক শরীর ভালো, আমি প্রচুর কাজকর্ম করি, অনেক উপার্জন আমার হয়, কিন্তু একদিন যখন টেকনোলজি চেঞ্জ হবে, আমার শরীর হয়তো এত ভালো থাকবে না, আমার একদিন একটা রিটায়ারমেন্টের টাইম হবে, তখন আসলে আমার অর্থনৈতিক অবস্থাটা কি হবে? তাহলে আমি এখন থেকে কিছু সেভিংস করি, এগুলো প্রোঅ্যাক্টিভ। আমি অনেকগুলো ইচ্ছা করে ভিন্ন ভিন্ন দিকে কথা বললাম। ধরো তুমি একটা গাড়ি চালাচ্ছ, গাড়িটা ভালো চলতেছে, কিন্তু তুমি হঠাৎ করে ভাবলো যে নেক্সট শুক্রবার আমার গাড়িটা ওভারহুইলিং করতে হবে, একটু তেল, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ থিঙ্কিং। আমি বোঝাতে পারছি তো না? কিন্তু যে লোকটা প্রোঅ্যাক্টিভ থিঙ্কিং করে না তার কি হয়? আমি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে, তার পরীক্ষার আগের দিন তার পুরো সিলেবাস তার হাতে, সে ঘুমাচ্ছে না। আমি এমন অনেক বইটা ছেলেকে দেখেছি সারা রাত না ঘুমায় পরীক্ষার আগ মুহূর্তে ঘুমায় পড়ছে, সকাল 7টায় পরীক্ষায় বেশ। হ্যাঁ, ইটস রিঅ্যাক্টিভ। আমি পরিবারের প্রধান, আমি একা খাবো, তোমরা আমি যা ছাড়বো তোমরা সেগুলো খাবা, এগুলো হচ্ছে রিঅ্যাক্টিভ। আমার এক্সারসাইজ আজকে না, নেক্সট উইক থেকে শুরু করব। হ্যাঁ, সাউন্ডটা মনে হয় হয়ে যাক না, অসুবিধা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ফোন কার এটা খোঁজার দরকার নাই, তাহলে আমরা রিঅ্যাক্টিভ হয়ে গেলাম, সমস্যা নাই, আমরা সবার ফোন অফ করে দিলাম, অসুবিধা নেই। এই যে এখন আবার ক্ষমা চাওয়া লাগতেছে। আচ্ছা ঠিক আছে, কি আমরা চলতে থাকি না? হ্যাঁ হ্যাঁ, 3, 2, 1 গো। আমরা রিঅ্যাক্টিভই ছিলাম, রিঅ্যাক্টিভ বলতেছিলাম নাকি, তারপর কোন উদাহরণটাই ছিলাম ওই জায়গাটা একটু হারাই ফেলছি। পরীক্ষা দিতে পারে না। একইভাবে রিলেশনশিপ, আমার ভবিষ্যতের জন্য আমি চিন্তা করছি না, এখন উপার্জন করছি, দ্বিগুণ খরচ করে ফেলতেছি, হ্যাঁ, অন্যের কাছে লোন করতেছি। তো এই যে রিঅ্যাক্টিভ এবং প্রোঅ্যাক্টিভের পার্থক্যটা কিন্তু এই জায়গাতেই আছে। সো প্রোঅ্যাক্টিভ বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা কিছুর জন্য আমরা আগে থেকে প্রস্তুত হব। প্রথম হ্যাবিট এটাই, শুনতে খুব সহজ মনে হয়েছে, কিন্তু এটার অ্যাপ্লিকেশন অনেক ডিফিকাল্ট এবং অনেক জটিল। কেন? কারণ উনি প্রোঅ্যাক্টিভনেসের ব্যাখ্যা দিতে গিয়ে ভিক্টর ফ্রাঙ্কলের লাইফের একটা এক্সাম্পল এখানে তুলে ধরেছেন, যেটা আমরা অনেকবার বিভিন্ন জায়গায় আলাপ করেছি। এখন সময় স্বল্পতা, আমি খুবই সংক্ষেপে বলে চলে যাব। ভিক্টর ফ্রাঙ্কলের বই আছে মেন সার্চ ফর মিনিং, ওখানে তার এই পুরো ঘটনা আছে। তো ভিক্টর ফ্রাঙ্কল হচ্ছেন অস্ট্রিয়ান একজন ডাক্তার, সাইকোলজিস্ট। উনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে ধরা পড়ে গেলেন। উনি জিউস ছিলেন, হিটলারের নাজি ক্যাম্পে গেল, কনসেন্ট্রেশন ক্যাম্প, খুবই খারাপ জীবনের পরিস্থিতি। ওইখানে উনি একটা নতুন প্রশ্ন খুঁজে বার করলেন, পারপাস অফ লাইফ। কেন পারপাস অফ লাইফ? এবং পারপাস অফ লাইফটা খুঁজে পাওয়ার সাথে সাথে ওনার ক্যাম্পের ভিতর ওনার আচার আচরণে পরিবর্তন হলো। উনি তখন চিন্তা করতে শুরু করলেন যে আমি একটা রিসার্চ করব, এখানে একটু সময় নিচ্ছি, কারণ প্রোঅ্যাক্টিভনেসটা আমরা এখান থেকে বের করব। এবং উনি সব কিছু রিসার্চের মুডে চলে গেলেন। তো যখন সোলজাররা ওনাদেরকে অত্যাচার করতেন, তার একটা খুব বেসিক অত্যাচার ছিল, হঠাৎ করে এসে বলতো উলঙ্গ হয়ে যাও, কাপড় চোপড় খুলো। কারণ এটা করলে লোকজন একটু করতে চাইতো না, তখন সোলজাররা তাকে আরও অত্যাচার করতো এবং আনন্দ পেত। এটা আমরা কিন্তু অনেক আগের কথা বলছি, তখনকার এরকমভাবে মানুষকে অত্যাচার করা হতো আর কি। তো উনি যখন প্রথম এই প্রোঅ্যাক্টিভনেসটা ওনার ভিতরে আসলো, তখন অবশ্যই এটাকে প্রোঅ্যাক্টিভনেস উনি বলেন নাই। উনি যখন প্রথম এই পারপাস অফ লাইফটা পেলেন, উনি তখন চিন্তা করতে শুরু করলেন যে কাপড় খুলতে বললে আমার অসুবিধাটা কি হয়। উনি ওইটা অবজার্ভ করলেন, কাপড় খুলতেছেন এবং ওটা উনি মনে মনে ভাবছেন এবং ওটাকে উনি ওভারকাম করছেন। কিংবা একটা খুব কমন ছিল যে যখন কেউ অর্ডার মানে না, তখন বেয়োনেট দিয়ে গুতা দিলেই যে ওইটা অনেক গভীর পর্যন্ত যেত তা কিন্তু না, কিন্তু দেখা যেত বেয়োনেট নিয়ে এগিয়ে আসা মাত্রই লোকজন চিৎকার চেঁচামেচি করতো। তো উনি প্রথম বোঝার চেষ্টা করতেন যে আসলে এখনও তো আমাকে চার্জ করেনি বেয়োনেট, আমি কেন চিল্লাচ্ছি, আমি চুপ থাকবো। যখন বেয়োনেটটা আমার চামড়ায় স্পর্শ করেছে তখনও তো অত কষ্ট না, আমি সহ্য করব। যখন পারা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি চিৎকার করব না। তো উনি এভাবে দেখতে শুরু করলেন এবং এই সব কিছু যখন উনি করছেন, তখন অটোমেটিক্যালি দেখা গেল তাকে উত্ত্যক্ত করে সোলজাররা আর আনন্দ পাচ্ছে না।
কারণ আমরা জানি তাকেই মানুষ বেশি কষ্ট দেয় যে কষ্টের ভয়ে অস্থির থাকে, রেসপন্স করে। হ্যাঁ, রিয়াকশন, এই রিয়াকশন শব্দটা আসলো এখান থেকে। সো উনি দেখা গেলো আস্তে আস্তে ওনার রিয়াকশনগুলো কম, তাই ওনাকে আস্তে আস্তে সোলজাররা ওনাকে হিট করা, কষ্ট দেওয়া, বিব্রত করা ছেড়ে দিল, দিয়ে অন্য সোলজারদের কাছে চলে গেল, অন্য প্রিজনারদের কাছে গেল। তো উনি একখানে বসে থাকে। তখন এক সময় সোলজাররা এসে বলল তাকে যে, অন্য এক সময়, যে তুমি এত কাম অ্যান্ড কুল কেন, তোমাকে এনাফ আঘাত না করলে তুমি চিৎকার করো, সমস্যা কি তোমার? তো উনি তখন বললেন, আমার তো পারপাস অফ লাইফ। তখন বললো, পারপাস অফ লাইফ এটা কি জিনিস? তো সোলজারদের বলল, তোমরা বুঝবা না এগুলা, তোমরা বরঞ্চ গুতাগুতি করো, মারামারি করো, না আমরা বুঝতে চাই পারপাস অফ লাইফ, আমরাও শান্ত হইতে চাই। তো তখন ওনাকে বললো, তোমরা যুদ্ধ শেষ হলে কি করবা? তো বললো, যুদ্ধ শেষ হলে কি করবো? তো ওনাকে হেল্প করলো ভিক্টর ফ্রাঙ্কল, যে তোমাদের পরিবার নাই? হ্যাঁ, মা বাবাকে রেখে আসছি, স্ত্রী পুত্র রেখে আসছি, 5 বছর 3 বছর 4 বছর, কোনো খোঁজখবর নাই, কই আছে? বলে, একটা পারপাস সেট করো, যে যুদ্ধ শেষ হলে তুমি বাসায় চলে যাবা, চাকরি করো বা না করো, কি করবা? বলে, আমি গ্রামে চলে গিয়ে ক্ষেত কামারি করবো, কি আমি এটা করবো, তো ওগুলা করবা, বাচ্চাকে স্কুলে দিচ্ছ, এগুলো ভাবো। তখন দেখা গেল ওই সোলজাররাও ওইখানে আস্তে আস্তে কাম অ্যান্ড কুল হয়ে গেল, এবং একটা সময় দেখা গেল ওই ক্যাম্পে কোনো গোলমাল নাই। এই খবরটা উপরে উঠতে ওদের হেড কমান্ড, হাই কমান্ড পর্যন্ত গেল, এবং হাই কমান্ড বললো যে ওখানে কী ঘটতেছে তারা ইনভেস্টিগেট করে দেখলো যে এক লোক সবাইকে লাইফের পারপাস শিখাচ্ছে এবং সে সবাইকে কাম অ্যান্ড কুল করতেছে। তো তখন বলা হলো যে তাহলে ভিক্টর ফ্রাঙ্কল ওখানে কেন বসে আছে, ওকে নিয়ে আসো, আমাদের তো রিয়েলি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে অনেক সোলজারদের মনস্তাত্ত্বিক অবস্থা খুব খারাপ, ওদেরকে সে সুস্থ করুক। এবং ভিক্টর ফ্রাঙ্কল মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ওই কাজই ওখানে করেছিলেন। তারপর কিন্তু উনি রিসার্চ করলেন, ওনার ম্যান সার্চ ফর মিনিং বই হলো, উনি অস্ট্রিয়াতে পড়ালেন। এই পুরো ঘটনা থেকে আমরা ভিক্টর ফ্রাঙ্কল আমাদেরকে শিখিয়েছেন, যেখান থেকে 7 হ্যাবিটস ধার নিয়েছে প্রথম হ্যাবিট তৈরি করার ক্ষেত্রে, যে আমাদের জীবনে যখন কোনো একটা অ্যাকশন এসে পড়ে, যে কোনো কিছু, তার পরিপ্রেক্ষিতে আমরা একটা রেসপন্স দিই। এই রেসপন্স দেওয়ার সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা রিঅ্যাক্টিভ থাকি। রিঅ্যাক্টিভ মানে হলো কি, সাদি হচ্ছে আমার সাথে ভালো ব্যবহার করে, তো আমি সাদির সাথে খুবই ভালো ব্যবহার করি। আবার আরেকজন লোক আমাকে দুর্ব্যবহার করে, আমি ওর সাথে দুর্ব্যবহার করি। তাহলে কি হলো, আমি সিচুয়েশনের মতো করে আমার নিজেকে আমি ক্যালিব্রেট করছি। উনি একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন 7 হ্যাবিটসে। ধরো তুমি একদিন সকালে তোমার বাইরে বের হতে হবে, তুমি বাইরে বের হতে দেখলে ঝড় বৃষ্টি হচ্ছে, তা কেমন লাগে? বিরক্ত লাগে। তাহলে কি বাহ্যিক ওয়েদারের সাথে তোমার মনস্তাত্ত্বিক ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু উনি বলছে এটা করার দরকার নেই, কারণ বৃষ্টিতে ভিজলে তোমার গা ভিজে, মন তো আর ভিজে না। তোমার মনস্তাত্ত্বিক জায়গাটাকে তুমি ইকুয়ালি ফ্রেশ রাখো, যেন একটু ভিজে টিজে অফিসে গেলেও তুমি পূর্ণোদ্যমে কাজ শুরু করতে পারো। কারণ অফিসে যাওয়াটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার প্রোডাক্টিভিটিটা দেওয়া, তোমার কাজটা করা। এখন তুমি ভিজে গেলা, এই জন্য অফিসে বসে যদি প্রথম 1-2 ঘন্টা তুমি প্রকৃতির বিরুদ্ধেই কথা বলতে থাকো, তাহলে তোমারই কাজ হ্যাম্পার হলো, তুমি 2 ঘন্টা কাজে পিছিয়ে গেলা। এরকম আরও একটা খুব সহজ উদাহরণ হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে গভীর রাতে আমাদের ইউরোপিয়ান লিগের খেলাগুলো হয়, তো আমরা অনেকে করি কি, রাতভর খেলা দেখে অফিসে দেরিতে যাই, যে দেখা গেল একটা গুরুত্বপূর্ণ মিটিং আমি মিস করে ফেলছি। তাহলে দেখো, আমি যদি এনাফ প্রোঅ্যাক্টিভ থাকতাম, তাহলে কিন্তু আমি সকালে উঠে ম্যাচের হিট অংশগুলো আমি দেখে নিতে পারতাম। আর এমন না যে আমি খেলা না দেখলে মেসি গোল করে না, এরকম তো না ব্যাপারটা, তাই না? মেসি যখন তার বল পাবে, রোনালদো তার গোল সে করে দিবে। তো জেনারেলি আমরা বেশিরভাগ সময় এভাবে চিন্তা করি না। আমরা সবসময় আমাদের ইম্পালস, মানে আমার মনস্তাত্ত্বিক অবস্থা, আমার মুড কেমন, সিচুয়েশনটা কেমন, আমাকে কিভাবে অ্যাকশন দেওয়া হয়েছে, তার ভিত্তিতে আমরা রিঅ্যাকশন দিই। আমরা সবসময় শর্ট টার্ম হচ্ছে গেইনটা, শর্ট টার্ম গেইন বা তাৎক্ষণিক, সব তাৎক্ষণিক। হ্যাঁ, কিন্তু উনি বলেছে যে না, এটা আমরা করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে কোনো সিচুয়েশনে আমাদের একটা সেট অফ রেসপন্স আমাদের কাছে রেডি থাকতে হবে। সেটা হবে আমার প্যারাডাইম, আমি এভাবেই চলতে অভ্যস্ত। ধরো তুমি হাসি মুখে কথা বলো, একটা লোক তোমার পায়ে জোরে চাপ দিয়েছে মেট্রো রেলে, তুমি তাকে হাসি মুখেই বলবে যে ভাই আপনি একটু আমার পায়ে চাপ দিচ্ছেন, আমার ব্যথা হচ্ছে। মানে ওকে দুর্ব্যবহার করা যাবে না, কারণ ওর সাথে দুর্ব্যবহার করলে ওর মেন্টাল ওয়েদার কি হবে আমরা জানি না, কিন্তু আমার মেন্টাল ওয়েদারটা নষ্ট হয়ে যাবে। সেটা আমি কোনো ক্রমে আমি আমার ব্যালেন্সটা নষ্ট করব না। তো এই যে জায়গাটা, এটা কিন্তু প্রোঅ্যাক্টিভের একটা একদম বেসিক জিনিস। এবং উনি বলেছেন যে একটা অ্যাকশন যখন আমাদের উপর এসে পড়ে এবং আমরা যখন এটার জন্য একটা রিঅ্যাকশন তৈরি করি, এর মধ্যে একটা সময়ের গ্যাপ আছে। এই সময়ের গ্যাপটাকে উনি বলছেন পজ টাইম বা রেসপন্স টাইম, অথবা ফ্রিডম টু চয়েসও বলেছে। যেই সময় তুমি সিদ্ধান্ত নিতে পারো অনেকগুলো অল্টারনেটিভের মধ্যে তুমি কোনটা করবা, কোনটা। তা আমি শিওর, ধরো তুমি একদিন অনেক ব্যস্ত, অনেক কাজকাম করে তুমি বাসায় গেছো, তুমি কিন্তু খুবই এক্সস্টেড, এখন তোমার বাচ্চা লাফ দিয়ে তোমার কোলে এসে পড়ছে, এখন তুমি কেমন ব্যবহার করবা তার সাথে? আমি অনেক মা বাবাকে চিনি যারা খুবই বিরক্ত হয় এটাতে। কিন্তু ওই বাচ্চাটার পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, এই যে প্যারাডাইম, তাহলে ওই বাচ্চাটার কি দোষ? ও সারাদিন অপেক্ষা করছিল বাবার কোলে ও ঝাঁপায় পড়বে। তো
একটা বাবা হিসেবে কি এটা আমরা চাইবো না? অবশ্যই আমিও তো এটা চাইবো, বা তুমি প্রত্যেকটা বাবা হিসেবে যে সন্তান কোলে এসে উঠবে। আমরা আমাদের অফিসের অ্যাটমসফিয়ারটা অফিসে রেখে যেতে পারছি না জন্য ওইটা আমাকে বদারিংস করছে। কিন্তু আমি যখন বাসায় ঢুকছি আমি কিন্তু একজন বাবা হয়ে ঢুকছি, আমি কিন্তু অফিসার হয়ে ঢুকছি না, আমি কোম্পানির সিইও হিসেবে ঢুকছি না, আমি যাচ্ছি বাবার পরিচয়ে ঢুকছি। তাহলে বাবার পরিচয়ে যখন আমি যাব তখন আমার প্যারাডাইমটা বাবার প্যারাডাইম হতে হবে। তখন একটা সন্তানের লাফিয়ে পড়াটাই আমার জন্য ওটাকে আমার অ্যাকসেপ্ট করতে হবে, সেম ভাবে পজিটিভলি তাকে রেসপন্স করতে হবে। অনেক লোক তর্কের খাতিরে আমাকে এরকম বলে যে ভাইয়া এটা তো আপনি বললেন ভালো, কিন্তু ট্রেনিং গুলাতে বলে আসলে এত এক্সস্টেড থাকি যে এটা পারি না। আমি বলি এগুলো কথা আমাকে বললেন না। আমি এরকম এক্সস্টেড লোক দেখছি যে ভাত না খেয়ে শুয়ে পড়ছে, সারা সপ্তাহ কাজ করছে, বৃহস্পতিবার পারছি না, সে শুয়ে পড়ছে, আমাকে ডাকাটাকি করো না, আমি শুয়ে যাব। আধা ঘন্টা পর তার ফ্রেন্ডরা নিচে গাড়ি নিয়ে এসে বলে যে দোস্ত নাম, আমরা মাওয়াতে যাইতেছি লং ড্রাইভ। ওই লোক লাভ দিয়ে উঠে পায়জামা টাজামা পরে মাওয়া যাচ্ছে। কিভাবে সম্ভব? মানুষ সব পারে, মানুষ শুধু তার মেন্টাল পরিস্থিতিটাকে কি অ্যাডজাস্ট করে, টিউন করে, মানে সে তার কমফোর্ট জোনের ভিতরেই থাকতে চায়। ওই যে ফ্রেন্ডদের সাথে সে এক্সাইটেড থাকবে, এই জন্য সে কিন্তু লাফায় চলে গেল, আসে রাত 3টায় ঘুমাচ্ছে বা অত রাতে ঘুমাচ্ছেই না, আর আধা ঘন্টা আগে এসে বলতেছে সে টানতে পারছে না, শরীর খেতেই পারবে না। এটা আসলে তার শরীরের প্রয়োজন না, এটা তার মনটা আসলে আগেই তার মনের প্যারাডাইমটা নষ্ট হয়ে গেছে। এই টাইমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। এই সময়টাই একজন মানুষ মানুষের মতো আচরণ করবে, এটাই 7 হ্যাবিটস আমাদেরকে শেখাচ্ছে। এবং ওই সময়টার মধ্যে আমরা বলছি যে ফ্রিডম টু চুজ, মানে তোমার কাছে অনেক অপশন আছে, তুমি কিভাবে রিয়াকশন দিবা। উত্তর হচ্ছে যেটা তোমার জন্য বেস্ট সেই রিয়াকশনটাই তুমি দিবা। ওখানে আমরা বেশিরভাগ মানুষ ফেল করি। একটা খুব সহজ এক্সাম্পল, আমি জানি এটা শুনবে সবাই এবং মন খারাপ করবে। যেই দিন সেমিস্টারে রেজিস্ট্রেশন করে ক্লাস শুরু হলো আর যেই দিন ফাইনাল পরীক্ষা শুরু হলো, এর মাঝখানটার টাইমটাই কিন্তু এই যে ফ্রিডম টু চুজ, এটাই সেই টাইম, এই সময়। এই টাইমে যদি একটা ছেলে বা মেয়ে মনে করে যে আমার রেজাল্টটা দরকার হচ্ছে ভালো সিজিপিএ, ও এই সময়ে ওর অ্যাকশনে তুমি কোনোভাবে ওকে টলাইতে পারবা না। এই চল দোস্ত চা খাইতে যাই, এই চল নিউ মার্কেটে ঘুরতে যাই, এইটা ও নড়বে না, কারণ ও জানে ওর লাস্ট পয়েন্টটা কী। সো এটা একটা বিজনেসের ক্ষেত্রে হইতে পারে। যদি একটা প্রোডাক্ট তুমি মার্কেটে দিবা, যদি তুমি মনে করো আমার প্রোডাক্টটা সাকসেসফুল হইতে হবে, তাহলে সবার আগে মানুষ যে কী করবে, যে কাস্টমার সার্ভে করবে, কম্পিটিটর অ্যানালাইসিস করবে, করে প্রোডাক্ট বানাবে, এবং মোস্ট লাইকলি সেই প্রোডাক্ট একটা ভালো প্রোডাক্ট হবে। এরকমভাবে আমি বললাম সকালবেলা উঠে তোমার মনে হবে না যে আজকে আর একটু ঘুমাই, আজকে এক্সারসাইজ না করি, কারণ তোমার এন্ড পয়েন্টটা মাথায় আছে যে আমি যদি সুস্থ থাকতে চাই, আমি যদি বেশি দিন প্রোডাক্টিভ এফেক্টিভ থাকতে চাই, তাহলে আমার এগুলো দরকার। তুমি একটা অপচয় করার আগে চিন্তা করবে। এখন মানুষ বলে না, কোনো একটা জিনিস কিনতে গেছেন বেশি দামি, আপনি 1 মাস ওটা কিনবেন না, না কিনে দেখেন, যদি 1 মাস পরে লাগে তারপর কিনেন। আসলে কিন্তু ওই যে ফ্রিডম টু চুজটাকে ইউজ করতেছে। এবং আমি অনেক ক্ষেত্রে বলি যারা খুব হট টেম্পার্ড থাকে না, অনেক মানুষ করার পর আল্লাহ কেন এরকম করলাম, তাদেরকে আমি বলি পজ বাটন চাপ দিবেন। ধরে নেবেন আপনার শরীরে একটা পজ বাটন আছে কোথাও, কোন একটা অ্যাকশন নেওয়ার আগে, হ্যাঁ পজ বাটন। তুমি হঠাৎ বৃষ্টি মুভি দেখছো কিনা আমি জানি না, দেখছো তো, ওইখানে একটা গানের মধ্যে হয় যে হঠাৎ করে পজ হয়ে যায় সবকিছু, খালি নায়ক নায়িকা নাচানাচি করে আর সবগুলো লোক স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। তা আমি বলি একটা শরীরে পজ বাটন রাখেন, কিছু একটা ঘটছে আপনার পছন্দ হচ্ছে, আপনি নিজেকে পজ করে দেন, দুনিয়া কোথায় যায় যাক, আপনি চুপ হয়ে যান এবং আপনি যে চিন্তা করেন যে এখন আপনার কোন রেসপন্সটা দিলে বেস্ট রেসপন্স। যদি মনে হয় এই রেসপন্সটা ভাবতে আপনার আরেকদিন সময় লাগবে, সে যত বড় সিইওর সামনে আপনি দাঁড়িয়ে থাকেন বা আপনার পরিবারের যত কঠিন মুহূর্ত, আপনি বলেন আমি কালকে বলবো এই ব্যাপারে কথা, অসুবিধা কি আছে, আমি কালকে ফিডব্যাক দিব। এবং ম্যাচিওর লোক কিন্তু সবসময় এরকম একটা রেসপন্সকে রেসপেক্ট করবে। ধরো তুমি তোমার বসের সামনে গেছো, তোমার বস খুব উত্তেজিত, তোমাকে বলছে এটা কি সেটা কেন, তুমি কি করতে পারো, তুমি চাইলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দাও, ভাই আমিও তো বলছিলাম ও এটা করে না, ও আমার কথা শোনে, নো ডোন্ট ডু দ্যাট। তুমি বলো আমার একটু রিসার্চ করে ভাই আসতে হবে, আমি একটু সময় নেই, ইটস এ পজ বাটন। হ্যাঁ, আমরা যখন বাসায় পৌঁছাই, হয়তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড অনেক সময় রাগারাগি হয়ে যায় বাসায়, তো তুমি বাসায় ঢুকতেছো, ওয়াইফ একটা বকা দিয়ে দিল তোমাকে, তোমার সাথে সাথে কেনই বলতে হবে যে এই তোমাদের জন্য ইনকাম করি, তোমাদের জন্য, দরকার নেই, পজ। ঠিক আছে, সে হয়তো অন্যরকম একটা মনস্তাত্ত্বিক পরিস্থিতিতে আছে, হয়তো একটা গাড়ি হঠাৎ করে বেশি হর্ন দিয়ে দিয়েছে, দরকার কি, আচ্ছা ভাই চলে যান আপনি, আপনার যেহেতু এতই তাড়াহুড়া, থ্যাংক ইউ, চলে যান। তো যত তুমি পজকে ইউজ করবা, তত তুমি দেখতে পাবা কি তোমার সামনে নতুন নতুন অপশন। তোমার রাস্তায় ঝগড়া করা তোমার মূল উদ্দেশ্য না। আমরা কি কোনো লোক রাস্তায় ঢাকা শহরে বের হই ঝগড়া করার জন্য? আমরা বের হই কারণ ওই রাস্তাটা ক্রস করে আইদার একটা কাপড় কিনবো, অথবা একটা প্রোডাক্ট বিক্রি করব, অথবা আমি একটা চাকরি করব, অথবা সামথিং কোন একটা ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাবো, কোন একটা পারপাসে আমি বের হচ্ছি। আমার ইন পারপাসটা মনে রাখতে হবে, তাই না? আমি যদি রাস্তায় একটা লোক আমার সাথে ভাই আমার ভুল হয়ে গেছে, আই এম সরি,
মানুষকে এটা প্রমাণ করার দরকার নেই যে আমি ঠিক, কারণ ওই লোকটা তোমাকে ঠিক মানবে কিনা ওর প্যারাডাইম তো, আমি তো নবী রাসূল হই নাই যে আমি সবাইকে প্যারাডাইম ঠিক করতে আসছি। ট্রেনিংয়ে আমরা বলি সেটা আলাদা কথা, আজকে বই নিয়ে আলোচনা করতে বলছে আলোচনা আলাদা কথা, কিন্তু সব লোক যে এই দীক্ষায় দীক্ষিত হবে গ্যারান্টি তো আমরা কাউকে দিতে পারছি না। তাহলে আমাদের দায়িত্ব হবে ওই জায়গা থেকে নিজেকে আমার পার্সোনাল কন্ট্রোল যেটা আমার হাতে আছে সেইটার উপরে কাজ করা সেটার উপরে কাজ করা। যেমন এই যে একটা বড় বন্যার ভিতর দিয়ে আমরা গেলাম, আমি দেখছি আমাকে খুব হৃদয় স্পর্শ করছে, একজন খুব সাধারণ মানে মানে খুব অল্প আয়ের মানুষ, মেবি ভিক্ষুক, উনি দেখলাম ওনার ঈদ থেকে 10 টাকা বের করে দিছে। আমি বলবো দ্য পারসন ইজ প্রোঅ্যাক্টিভ। উনি কিন্তু মনে করতে পারতো যে আমি নিজেই গরিব, আমি নিজেই খাইতে পারি না, আমার 10 টাকা দিয়ে কি হবে, আমার 10 টাকা বা কি হবে, কিন্তু উনি কিন্তু এই চিন্তাটা করে নাই। উনি চিন্তা করেছে আমার এত বড়তে আমার কন্ট্রিবিউশন কি। সো 10 টাকা দিয়ে আসলে কিন্তু 10 টাকাটা মূল্যবান বা মূল্যহীন এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তার চিন্তা করার শক্তিটা, সে কিভাবে ভাবলো। আমি বলবো একজন ভিক্ষুক হওয়ার পর ওই লোকটা এনাফ প্রোঅ্যাক্টিভ। দেন এমন অনেক মানুষ আছে যে মানুষ ভাবতেছে আরে ওখানে তো টিএসসিতে গাদা গাদা জিনিস পড়ে আছে, ওখানে অপচয় হবে, আমি তো দিবই না, বরঞ্চ অপচয়ের জন্য সমালোচনা করব বসে। হ্যাঁ, এখন আমরা কিন্তু এটাও বলি যে আল্লাহ তাআলা কিন্তু সবকিছু ডিসাইড করে রেখেছে আমাদের জন্য, কি ঘটবে কি ঘটবে না এটা কিন্তু আমরা সবাই কিছু করতে পারি না। আমি এনাফ প্রস্তুতি দিয়েও পরীক্ষা ফেল করতে পারি, কিন্তু আমি প্রস্তুতি নিব না, এটা কি ধরনের কথা? আরে ভাই আরো 5টা লোক ফেল করছে তো আমি ওই জন্য পড়ি নাই, এটা তো কোনো যুক্তি হতে পারে না। রিঅ্যাক্টিভ লোকরা সবসময় এগুলাকে যুক্তি হিসেবে নিয়ে আসে যে কি হবে, এটা হবে না, ওইটা হবে না, এরকম চেয়েছিলাম সেরকম চাইনি, এরকম বলে না, এরকম কি চেয়েছিলাম, এত দূর পর্যন্ত চেয়েছিলাম, এতটুকু তো আমি রাজি হই নাই। দিস পিপল আর ভেরি রিঅ্যাক্টিভ পিপল। ওকে, আর এর সাথে আরেকটা জিনিস আমরা খুব দ্রুত একটা হ্যাবিট ওয়ানে বলে যাই, সেটা হচ্ছে সার্কেল অফ কন্ট্রোল এবং নন কন্ট্রোল। এটার সাথে খুব মিলে যায় জিনিসটা, যে আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে যত কিছু ঘটে সবকিছুতে কিন্তু আমাদের হাতে নেওয়ার ক্ষমতা নাই, মানে আমরা হাত দেওয়ার ক্ষমতা নাই। তো যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে নির্বাচন হচ্ছে, এখন কমলা হ্যারিস জিতবে নাকি ট্রাম্প জিতবে, আমার ইন্টারেস্ট পয়েন্ট থাকতে পারে যে ট্রাম্পকে মনে হয় খুব উগ্রবাদী, উনি না জিতলে ভালো, কিন্তু এটা নিয়ে রাতভর আলোচনা অনুষ্ঠান, সিএনএন, বিবিসি দেখে আমি কি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবো কিনা? উত্তর হচ্ছে আমি পারবো না, তাই না? কারণ আমি তো ভোটারই না। হ্যাঁ, কিন্তু আবার আমি যদি আসি যে আমার সন্তানকে এখন পড়তে বসালে ওর 2টা অঙ্ক আমি যদি শিখিয়ে দিই এবং ওকে যদি আমি একটু ইন্সপায়ার করি তাহলে ও বেটার বোধ করবে। তাহলে আমার কি এখন সিএনএন দেখে বিশ্ব জয় করা দরকার, না আমার সন্তানকে 2টা অঙ্ক শেখানো দরকার? সন্তান, কারণ আমি এখানে ইম্প্যাক্ট ফেলতে পারলাম। তো এরকম ভাবে আমাদের বেশিরভাগ মানুষ কি করি, আমরা রিঅ্যাক্টিভ লোক যারা, আমরা সার্কেল অফ নন কন্ট্রোল যেটা, ওইখানে আমরা শক্তিগুলো ব্যয় করি, এবং এতে পর কি হয়, রেজাল্ট হয় না। একটা দেয়াল যদি আমি এখন ঠেলতে থাকি, তুমি হয়তো দেখে চলে গেলা, কালকে বিকালে এসে দেখলাম আমি দেয়ালই ঠেলতেছি, তুমি আমাকে জিজ্ঞেস করলে ভাই কি করেন, আমি বললাম ঠেলতেছি, কিন্তু নড়ে না, তাই না? তো আমি কিন্তু ঘামে নিয়ে গেছি, আমার কিন্তু এফোর্টের অভাব নাই, কিন্তু রেজাল্ট তো আসতেছে না। তো যখন রেজাল্ট হবে না তখন আমার মনস্তত্ত্বটা কেমন হবে? নেগেটিভ হবে। বেশিরভাগ লোক তার লাইফে রেজাল্ট পায় না কারণ সে ভুল জায়গায় এফোর্ট দেয়, তাই তো রেজাল্ট আসবে না। কতক্ষণ দিচ্ছে সেটা ইম্পর্টেন্ট না, কোন জায়গাটা দিতে হবে। ওখানে বলেছে সার্কেল অফ কন্ট্রোলের রেজাল্ট দিতে হবে। সার্কেল অফ কন্ট্রোল কোথায়? যেখানে আমি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো। হয়তো একটা রাজনৈতিক আলোচনা হচ্ছে, আমি কিন্তু খেয়াল করি ফেসবুকে অনেক লোক অনেক লম্বা লম্বা কথা লেখে, আমি জানি না হয়তো ওনারা কাউকে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, আমি কাউকে নেগেট করছি না, কিন্তু আমি লিখবো না। কারণ আমি দেখেছি ফেসবুকে কোনো একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে লিখলে ওই একটা শব্দ কেন লেখা হলো এটা নিয়েও 5টা লোক নিচে কমেন্ট করবে। তা আমি কি সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকবো? এটা তোমার কাজ না। হ্যাঁ, যিনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন তার জন্য ওইটাই কাজ, কিন্তু আমার জন্য ওটা কাজ না। তাহলে আমার কি রাজনৈতিক সচেতনতা নাই? 100 বার আছে। তুমি যদি আসো আমার কাছে, বা আমার মতো এরকম ক্লোজ মানুষ যারা আমাকে বুঝবে, আমার ভুল কথাটাও বোঝার চেষ্টা করবে যে কেন ভাইয়া এইভাবে চিন্তা করতেছে, মানে আমার প্যারাডাইমটাকে তুমি আমি তার সামনে ওপেন হয়ে যাবো, তাকে আমি সব কথা বলবো, এবং আমার ভুলটা আমি জিজ্ঞেস করবো, সাদিক আমার কি ভুল হলো? তুমি তখন ভিন্নটা বললে আমি বলবো হ্যাঁ আমি তো এইভাবে চিন্তা করি নাই। কিন্তু আমি পাবলিকলি যে এমন কথা বলবো না যে মানুষ আমাকে তেড়ে আসবে মারার জন্য, ওটা আমার সার্কেল অফ নন কন্ট্রোল। তুমি আমার সার্কেল অফ কন্ট্রোল, তোমার সাথে আমি অনেক আলোচনা করব। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবনে আমরা সার্কেল অফ কন্ট্রোলে এনার্জি দিই না, সার্কেল অফ নন কন্ট্রোলে দিই। এই জন্য আমরা খালি ব্যর্থ হই আমাদের জীবনে, এবং আমাদের লাইফটা একটা ফেইল্ড লাইফ হয়। উল্টা যারা সার্কেল অফ কন্ট্রোল এনার্জি দেয় তাদের না সার্কেল অফ কন্ট্রোলটা আস্তে আস্তে বড় হতে শুরু করে, এবং তাদের কাজের পরিধিও বাড়ে। আমরা কর্মক্ষেত্রে দেখি কোনো লোকই কিন্তু জয়েন করে পরের দিন সিইও হয় না। আমি অনেক কোম্পানিতে দেখেছি যারা ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে ঢুকে সিইও হয়েছে। কিভাবে হলেন? আবার যে সার্কেল অফ নন কন্ট্রোলের লোক বলবে আনো ওনাকে, উনি পক্ষপাত করছে, উনি তো চাল্লু ছিল, এটা করছে না, উনি এফোর্ট দিয়েছেন রাইট জায়গায়। আর আমি রাত্রেবেলা মেসি খেলা দেখছি, দিনের বেলা যে আবার অফিসে একটু ঝিমাইছি, আবার ফ্রেন্ডদের সাথে কলিগদের সাথে চা খেতে খেতে আলাপ করেছি মেসি কেন ওই গোলটা দিতে পারলো আর ও কেন পারলো না। ওগুলো আবার অফিসের ডেকোরামের ভিতরেই পড়ে না। আমি এমন একটা ট্রেনিংয়ে দেখেছি সেখানে বসে
ট্রেনিংয়ের ফাঁকে সেলসের কোনো একজন উঁচু লোক, তিনি তার বসের ভুল ত্রুটি ধরতেছেন যিনি ওইখানে উপস্থিত না, এবং ওনাদের যে অধস্তনদেরকে বসের ব্যাপারে বিশোদ্গার করতেছেন একটা লাঞ্চ ব্রেকের সময়। তো আমি পরে যখন এই ধরনের আলোচনা হচ্ছিল, পরে আমি ওনাকে আলাদাভাবে জিজ্ঞেস করলাম যে আপনার কি আপনার বসের রুমে এন্ট্রি নাই, আপনি ঢুকতে পারেন না? বলে না, পারি তো। তা বললাম ওনার দুর্নামগুলো আপনি নিচে বলে তো ওনার কোনো লাভ হচ্ছে না, উল্টা এই গ্রুপ অফ পিপল সরাসরি বললে হারিয়ে ফেলছে। তা আপনার কি উচিত না যে কথাগুলো আপনার বসকে গিয়ে বলা, যেহেতু এটা আপনার বস রিলেটেড, অন্যদেরকে কেন বলছেন? উনি দেখলাম আমি জানি না উনি কি মনে করলেন, কিন্তু এই লোকটা আসলে একটা রিয়েক্টিভ লোক। এই লোকটা তার সার্কেল অফ কন্ট্রোল পছন্দ করে না, সার্কেল অফ নন কন্ট্রোলে, হ্যাঁ কনসার্ন বা সার্কেল অফ নন কন্ট্রোল বলি, সহজ করে বললাম আর কি। তো এরকম মানুষও আমরা আমাদের জীবনে দেখি। সো এখানে দুইটা বিষয় আছে আমি মনে করবো আমরা প্রোঅ্যাক্টিভনেসের যেটা দেখলাম। প্রথম ব্যাপার হচ্ছে এটা কিন্তু প্রথম হ্যাবিট এবং নিজের ভিতরে বিল্ড করার ব্যাপার। আমাদের সমাজে এরকম লোক আছে, খুব কম আছে। কাজে আমরা যখন সমাজ থেকে ইনপুট নিব আমরা এরকম মানুষ পাবো না। কাজে এখানে কিন্তু আমাদের নিজেদের খুব নিজের সাথে নিজের আলোচনা করে তৈরি হয়ে নিতে হবে। এখন আমি বাইরে গেলাম, যা দেখলাম সার্কেল অফ নন কন্ট্রোলে সব লোক কাজ করতেছে, এসে বলছে এই রাত্রে তুই খেলা দেখছিস নাকি? আমাকে বলতে পারতে হবে যে দোস্ত আমি দেখি নাই, কারণ আমি রাত জাগি না। এখন এটা বললে কিন্তু মাইনরিটি হয়ে যাবো আমি প্রথম দিনই। আমি বুঝাতে পারছি তো তোমাকে, আমি কিন্তু মাইনরিটি হবো, কিন্তু ভয় পাওয়া যাবে না, কারণ সত্য এবং সুন্দর সবসময় ছোট থেকেই বড় হয়েছে, আর অসত্য, অসুর, খারাপ জিনিস সবসময় আগে থেকে সঙ্গবদ্ধ ছিল। তাদেরকে পরাজিত করার জন্য সত্যকে অনেক দিন ধরে পরিশ্রম করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। সত্য যদি প্রথম দিন থেকে প্রতিষ্ঠিত থাকবে, তাহলে আর বেহেশত দোজখ কিসের দরকার ছিল? সব লোক নবী রাসূল অথবা অন্য যত ভালো মানুষ, এত ভালো বইগুলো তো দরকার ছিল না। সো আমাদের জীবনটা কিন্তু যুদ্ধেরই জীবন। আমি সবাইকে এটা বলি যে দিন শেষে আপনাকে যদি আমি বলি যে আপনি ক্রিকেট খেলবেন, তা আপনি কি পাড়ার ক্রিকেটার হইতে চান না ন্যাশনাল টিমের ক্রিকেটার হইতে চান? আমাকে সব লোক বলেছে ন্যাশনাল টিমের ক্রিকেটার হইতে চাই। তাহলে ন্যাশনাল টিমে আপনি যখন ক্রিকেট খেলবেন, তো আপনার বোলিংগুলো হবে ব্রেট লির বল আসবে, শোয়েব আখতারের বল আসবে, তাই না? তো আপনাকে তো ওই বল ফেস করতে হবে। তাহলে ওই বলগুলো তো কঠিন বল। তা আপনি হবেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টার, আবার আপনি কাজ করতে চাবেন না, তো এটা তো সবিরোধী হয়ে গেল। প্র্যাকটিস হচ্ছে যে আমি 3 ঘন্টা প্র্যাকটিস করে আমি তো ওই লেভেলটা অ্যাচিভ করতে পারবো না। কাজেই এই আমি প্রথম হ্যাবিট থেকে দ্বিতীয় হ্যাবিট যেহেতু আমরা যাচ্ছি, প্রথম হ্যাবিটের ব্যাপারে আমাদের যারা দর্শক শ্রোতা সবাইকে আমি বলে দিব, এইটা বাইরে আপনি খুব কম লোকের ভিতরে পাবেন, কিন্তু ভয় পাবেন না, কারণ অনেক মানুষ যেটা করছে সেটাই যে সঠিক এর গ্যারান্টি কেউ আমাকে দিচ্ছে না। আপনি আপনার লাইফে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেন, আপনি করে দেখেন, আপনি উপকৃত হলে আপনি সামনে আগাবেন। আর যদি মনে হয় আমি এটা করলাম ভাই, সার্কেল অফ কন্ট্রোলে কাজ করে দেখলাম কাজ হয় না, প্রোঅ্যাক্টিভ হলাম, করেন না। কিন্তু আমরা যত মানুষের সাথে কাজ করেছি এবং আমার নিজের জীবনে আমি যতটুকু দেখেছি, এটা হিউজলি ইম্প্যাক্টফুল। কারণ আমি যদি মেন্টালি কাম অ্যান্ড কুল থাকতে পারি, আমার অনেক কিছু চিন্তা করার সুযোগ আছে। তার মানে এই জায়গাটাতে ভাই যদি আমি আমার মতো করে সামারাইজ করি, পয়েন্টটা হচ্ছে আমি যদি রেগে যাই, তার মানে হচ্ছে রেগে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি রেগে যাব। তেমনি আমি যদি আবার চিন্তা করি যে আমি কাম অ্যান্ড কোয়াইট থাকবো, প্রত্যেকটা সিচুয়েশনে আমি সিদ্ধান্ত নিব আমি কিভাবে শান্ত থেকে এই কাজটা শেষ করতে পারি। এক্স্যাক্টলি রাইট, এটাই হচ্ছে পয়েন্ট। আর যে জিনিসটা দিয়ে আমি হচ্ছে কোনো ইম্প্যাক্ট বা আমার কোনো অ্যাকশন সেটাকে প্রভাবিত করতে পারবে না, সেই অ্যাকশনটা আমি নিব কিনা, এই জিনিসটা বুঝতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সার্কেল অফ কন্ট্রোল এবং নন কন্ট্রোল। মানে মেসির খেলা ভালো হয়েছে, মেসি এটা করলে ভালো খেলতে পারতো, এটা করলে ম্যাচ জিততে পারতো, সেটা আসলে তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যদি ঠিক এই মুহূর্তে আমার অফিসের কাজটা একটু ভালো করে করি, অবশ্যই আমি হয়তো অফিসের সিইও পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা আছে সেখানে আমি তো এক স্টেপ আগাইতে পারবো। রাইট। তার মানে আমার ফোকাসের জায়গাটা হবে কন্ট্রোলের জায়গা, যে জায়গায় আমি অ্যাকশন নিয়ে সেটাকে একটা রেজাল্টে আমি কনভার্ট করতে পারতেছি। এবং আমার চিন্তা যদি হচ্ছে নন কন্ট্রোল জায়গা থাকে, সেই জায়গা থেকে চিন্তাটাকে আস্তে 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 আমার এমন অ্যাকশনের দিকে নিয়ে আসা, যেটা দিয়ে আমি হচ্ছে একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো এবং রেজাল্টটাকে লম্বা সময় ধরে আমি ধরে রাখতে পারবো। রাইট, ওকে। সো এই ছিল আমাদের হ্যাবিট 1, প্রোঅ্যাক্টিভনেস। আমরা তাও অনেক কিছু ছেড়ে দিয়ে বলছি সংক্ষেপে। আমরা কি হ্যাবিট 2 এর দিকে তাহলে যাব নাকি? 2 এর দিকে ভাই আমরা আলোচনা করব। আচ্ছা, হ্যাবিট 2টাও একটা ইন্টারেস্টিং হ্যাবিট। যখন মানুষের হ্যাবিট 1 তৈরি হয়ে যায়, তখন মানুষ আস্তে আস্তে হ্যাবিট 2 এর দিকে মুভ করে। হ্যাবিট 2 বলেছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। মানে বিগিন মানে কি, শুরু করো,
উইথ দ্য হ্যাবিট, শেষটাকে মাথায় রেখে শুরু করা, উইথ দ্য ইন্টেন্ট, শেষটা কেমন হবে। তাহলে আমরা এমনিতে কিছুক্ষণ চিন্তা করতে পারি। ধরো একজন আর্কিটেক্টকে যখন আমরা একটা বিরান মাটি দেখাই না, একটা যে এখানে 3 কাঠা জমি, আমি এখানে একটা বিল্ডিং করতে চাই, উনি কিন্তু এসে তোমাকে কয়েকটা প্রশ্ন করবে যে এটা কেমন চান, আলো বাতাস কি ন্যাচারাল হবে এরকম চাচ্ছেন নাকি, উনি 10-12টা ক্রাইটেরিয়া শুনে নিয়ে তারপর কিন্তু উনি চলে যাবে। এবং উনি কিন্তু গিয়ে আঁকা শুরু করবেন। উনি কিন্তু কিছুক্ষণ ভাবতে থাকবে যে সাদি সাহেব যেরকমভাবে চাইলো তাহলে আমার কীরকম হওয়া উচিত, কোন ফিলোসফিতে বিল্ডিংটা করবো, কোন ম্যাটেরিয়াল ইউজ করবো, কোন আশেপাশে মানুষ যারা আছে আশপাশের ল্যান্ডস্কেপ কেমন, এক্স্যাক্টলি শহর থেকে কত দূরে, উত্তর দিকমুখী না দক্ষিণ। তারপর কিন্তু উনি মাথায় চিন্তা করে কিন্তু তারপর ডিজাইনটা আঁকতে শুরু করবেন। প্রথম মাথার জিনিসটা একটা কাগজের ডিজাইন হবে, তারপর এটা হয়তো একজন সিভিল ইঞ্জিনিয়ার ভেটিং করবে কলাম টলামগুলো, তারপর অনেক পর একজন রাজমিস্ত্রির হাতে আসবে, তাই না? তারপরে তুমি তাকে ইট পাথর বালু কিনে দিবে, তারপর সে কিন্তু স্ট্রাকচারটা করবে। 10 বছর পর একজন লোক এসে কিন্তু বলবে আরে খুব সুন্দর বিল্ডিং বানিয়েছেন। মোস্ট লাইকলি বেশিরভাগ লোক আর্কিটেক্টকে ভুলে যাবে। অনেকে মনে করবে মিস্ত্রি তো নিজে হাতে বানিয়েছে, আর মিস্ত্রির গুরুত্ব, কিন্তু আমরা জানি সুন্দর একটা ব্লু প্রিন্ট ডিজাইন যদি না থাকতো, এই মিস্ত্রিকে সেম 3 কাঠা জমি এবং সেম না আরও বেশি পরিমাণ ইট পাথর বালি দিয়ে দিলেও সে একদিক থেকে শুরু করলে তুমি দেখতে টয়লেট হয়ে গেছে ওইদিকে, দরজা ওই পাশে, বারান্দা কেন যেন যাওয়া যাচ্ছে না, ব্যালকনি নাই, এরকমই একটা হজবরল হতো। উনি বলেছেন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। অর্থাৎ আমি যখন একটা মিটিংয়ে ঢুকছি, আমি এটা কর্পোরেট লাইফে তো অনেকদিন চাকরি করি, আমি এটা খুব খেয়াল করেছি, আমাদের দেশের বেশিরভাগ মিটিং এফেক্টিভ না। আমি প্রোডাক্টিভ বলতাম, কিন্তু এখানে এফেক্টিভ জন্য আমি এফেক্টিভ শব্দটা ব্যবহার, কারণ বেশিরভাগ মিটিংয়ে ঢুকে লোকজন নিজের মতো করে কথা বলা শুরু করে, এজেন্ডা হারিয়ে যায়। তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছো, আমার তখন মনে হলো আরে আমি এটা বললাম না, সাদি ভাই তো পয়েন্টটা পাওয়া যাচ্ছে, তো হ্যাঁ সাদির কথার সাথে আমি একটু যোগ করে বলতে চাই, আসলে একই কথা বলতেছি। আমরা যখন বন্ধুরা কলিগরা ছিলাম আমরা বলতাম বিল্ডিং অন পয়েন্টস, মানে একটা পয়েন্ট হয়ে গেছে তারপরে ওইটার ওপর দিন শেষে একটা মিটিং শেষ হয় এই সিদ্ধান্তে যে আমাদের আরেকটা মিটিং করতে হবে এই বিষয়ে, সিদ্ধান্তটা নেওয়া। আবার আমি আমার লাইফে এরকম একজন মানুষকেও দেখেছি যিনি মিটিংয়ে ঢোকার আগে মিনিটস অফ মিটিং বলি না আমরা, ওইটা লিখে নিয়ে যেতেন। চিন্তা করো, মানে উনি মিটিংয়ে ঢোকার আগে উনি অবশ্যই উনি মিটিংটা কল করেছেন, উনি প্ল্যান করে যেতেন যে মিনিটস অফ মিটিংটা কী হওয়া উচিত, রেজাল্টটা কী হওয়া উচিত, উনি এটা লিখে মিটিংয়ে ঢুকতেন এবং মিটিংটা উনি এমনভাবে কোঅর্ডিনেট করতেন, সবার ফোকাসগুলো ওই সমস্ত জায়গাতে নিয়ে যেতেন যে আলটিমেটলি মোটামুটি ওইটার 70-80%ই মিটিংসটা হয়ে যেত। তাহলে যখন আমি র্যান্ডমলি একটা ডায়েরি করে নিয়ে চলে গেলাম মিটিং রুমে, ভার্সেস আমি চিন্তা করে ঢুকছি যে এই মিটিং আমার আধা ঘন্টায় শেষ করতে হবে কারণ এরপর আমার একটা কাজ আছে এবং আমার এই ডিসিশনগুলো দরকার, দুইটা মানুষের মিটিং দুই রকম হবে। একজন মানুষ মনে করলো যে আমি তো বসে আছি তাহলে লটা পড়ে ফেলি, সেই লোকটার ল পড়ার জ্ঞান। আর একজন লোক যখন আগে থেকে প্ল্যান করবে যে আমার এই বয়সে গিয়ে আমার তখন লটা ট্রিগার করব, তাহলে আমি এটা শিখবো। দুইজন মানুষের মধ্যে যিনি চিন্তা করে প্ল্যান করেছেন তারটা বেশি ইম্প্যাক্টফুল এবং বেশি এফেক্টিভ হবে। একইভাবে তোমার জীবনে আমার জীবনে যদি আমরা জীবনের দিকে তাকাই, এই যে প্রোঅ্যাক্টিভনেসের কথা আমরা আগের হ্যাবিটে বললাম না, রেজিস্ট্রেশন করা থেকে পরীক্ষা দেওয়ার সময় পর্যন্ত, বা তুমি আমাকে একটা ইম্প্যাক্টটা গুতা দিলে একটা ধারালো জিনিস দিয়ে আমি তোমাকে তারপর কীভাবে প্রতিদান দিচ্ছি, সেই সময়টা ধরো এটা 2 সেকেন্ড 3 সেকেন্ড। সেমিস্টার হলো 6 মাস, বুয়েটে ভর্তি হলা, পাশ করলা 4 বছর, এরকমভাবে যদি আমি তোমাকে আরও বড় বড় প্রেক্ষাপট নিয়ে যেতে থাকি, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমটা কোন টাইমটা তুমি বলবো আমাকে? তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম একটু চিন্তা করে বলো। চিন্তা করো, আমি তোমাকে হেল্প করবো, বলতে থাকো। ধর আমার মানে যদি বলি যে হচ্ছে যে প্রফেশনাল লাইফ, তাহলে ধরো কত সালে কত বছর বয়সে শুরু হলো? ধরো 28 বছর বয়সে শুরু হলো, শেষ হবে কত বছর বয়সে? ধরে নাও 70 বছর বয়সে। আমি হেল্প করছি, কিন্তু 28-এর আগে একটা জীবন ছিল, 70-এর পরও আল্লাহ তোমাকে হায়াত দিবে ইনশাল্লাহ। তখন কি তুমি শুধু অতটুকু নিয়ে ভাববা না, তুমি আরো একটু বড় করে ফেলবা? তাহলে এবার বলো তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়। মানে আমার এটা তো হচ্ছে যে মরার পরেও একটা টাইম আছে, ইনফ্যাক্ট আছে। হ্যাঁ, যদি আমরা বিশ্বাসী হই তাহলে মরার পরটাকেও কনসিডারেশন আনতে হবে এবং বলা হয়েছে সেটা অনন্তকাল। এই আলোচনা আমাদের অনেক দর্শকের ভালো নাও লাগতে পারে, যার লাগলো তো খুব ভালো, সে ওটাও কনসিডার করুক, আর যার ভালো লাগছে না, আপনার জীবনকালটা অন্তত পৃথিবীতে যেটা আপনি আমরা যদি 70 বছরের টাইম একটা চিন্তা করলাম যে 70 বছরের মধ্যে আমি আসলে কি চাই, আর আমার যদি অনন্তকালে আমার বিশ্বাস থাকে তার মানে এরপরেও আমি আসলে কি চাই। এখন জীবনের যেটাই হোক, তোমার বয়স যেটাই ধরো এক্স, ওই পর্যন্ত তো তুমি কাটিয়ে ফেলেছো, এটার জন্য তার রিগ্রেট করে অনুতাপ করে কোনো লাভ নাই। যদি ভুল হয়ে থাকে শেখার আছে, কিন্তু আজকের দিন থেকে দাঁড়িয়ে পৃথিবীতে যে জীবনের যে সময়কালটা আছে, ধরে নিচ্ছে আল্লাহ আমাদেরকে 80 বছর হায়াত দারাজ করবে, 80 বা 100, এই সময়টা তো এর থেকে
থেকে বেশি মূল্যবান সময় তো আসলে তোমার আর কোনো কিছু নাই জীবনে, এর থেকে বড় পরীক্ষা তো আর কোনো কিছু নাই। আর তুমি যদি পরকালকে নিয়ে আসো তা তো মানে আলহামদুলিল্লাহ ফুল ফ্লেজ প্ল্যান হয়ে গেল। এখন তোমাকে যদি সুযোগ দেওয়া হয় এই যে বিগিন উইথ এন্ড ইন মাইন্ড, যে তুমি শুরু করতেছো আজকের দিন, শেষটা মাথায় রেখে, তুমি কি তোমার যেদিন চাকরি ছেড়ে দিয়ে চলে যাবা সেই ডেটটার কথা মাথায় রাখে করবা, না মৃত্যুর দিনের কথা মাথায় রেখে প্ল্যান? বুদ্ধিমান লোক মৃত্যুর দিনেরটা আলাপ করবে, কারণ এটা তো আমার লাইফ, এটাই তোমার সার্কেল অফ কন্ট্রোল। আমি কেন 70 বছরের পর কি হবে এটা এখনই ভাববো না, ভাবতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা বেশিরভাগ মানুষ এই যারা বিশেষ করে একটা নির্দিষ্ট চাকরিজীবী লোক, বেসরকারি না সরকারি, তুমি দেখবো ওনাদের যে রিটায়ারমেন্ট হয়ে যায় 57 না 60 বছর বয়সে, এরপর কিন্তু তাদের কোনো প্ল্যান থাকে না। এবং আমি অনেক মানুষকে দেখেছি ওই রিটায়ারমেন্টের 1-1.5 বছরের মধ্যে মারা যান তারা, তাদের সেই ব্যস্ততাটাও লাইফের পারপাস হারিয়ে ফেলেছে। এবং ততদিনে আনফরচুনেটলি মানুষরা, আমরা এখান থেকে অনেক শিখবো এইগুলা থেকে, আমরা আলোচনা, আমরা অনেক সময় আমাদের রেলেভেন্স হারিয়ে ফেলি, রেলেভেন্স হারিয়ে যায়। আজকে অনেক রেলেভেন্ট, তুমি অফিসের একজন বড় কর্মকর্তা, তুমি ট্রেন্ড জানো, সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে সব জানো, তুমি রাস্তায় গেলেও তুমি রেলেভেন্ট। কিন্তু চিন্তা করো যখন তোমার বয়স 70, তুমি অকর্মণ্য একজন বৃদ্ধ লোক, তোমার নাতি নাতনিরা যে আলফা তো না, ওটা বিটা গামা জেনারেশন চলে আসবে, আপনি কিছু বুঝেন না, ও স্কুলে চলে যাবে, তোমার ছেলে চলে যাবে অফিসে, বৌমা চলে যাবে আরেকটা ব্যস্ততার কাজে, তুমি তো একা একটা মানুষ বাসায় পড়ে রইছো। তোমার কাছে মনে হবে আমি কেন আছি, এই থিঙ্কিংই তোমাকে শেষ করে দিবে। তো আমি বলতে চাই যে আমি না, বই বলছে যে যতদিন আমাদের হায়াত থাকবে আমরা একটা প্ল্যান করতে চাই যে আমি 60 বছর বয়সে নর্মাল রিটায়ারমেন্ট, এরপরও আমার আর অনেক কাজ পড়ে আছে, এই বইগুলো পড়তে হবে, অমুকের কাছে যাইতে হবে, গ্রামে ওইটা বসাইতে হবে, হ্যাঁ আমার নিজের কাজগুলো তো করলাম না, ওগুলো করতে হবে। তখন একটা মানুষ একটা লম্বা পরিকল্পনা করবে, এন্ড ইন মাইন্ড, মৃত্যুর আগে আমি কী কী করবো, এবং মৃত্যুর দিন এরকম থাকবে যে সাদিকে এটা কাজ বুঝাই দাও, ওকে ওটা, আমি তো শেষ করতে পারতেছি না, এরকম হওয়া উচিত। তখন তোমার জীবনটাকে তুমি দেখবা অনেক সুন্দর একটা জীবন তোমার কাছে মনে হবে। এই যে শুনতে ভালো লাগতেছে না, আমি যে কথাটা বলতেছি তোমাকে, এক্সাইটিং লাগতেছে না, যে আরে বলেন কি ভাইয়া, জীবনটা অনেক কিছু করা বাকি এখন পর্যন্ত, তাই না? হয়তো ভাবাই হয়নি। তাহলে তুমি যে আজকে থেকে কিন্তু তুমি ভাবতে শুরু করলা, কারণ কি তোমার জীবন আমি তৈরি করে দিতে পারবো না, আমি তোমার যতই কাছের মানুষ হই কেন পারবো না, কারণ আমি তো আমার নিজের জীবনটাই বানাইতে স্ট্রাগলের মধ্যে আছি, আমি আমার গাড়িটাই চালাইতে পারছি না, আমি কিভাবে তোমার গাড়ি চালাই দিব? আমি বুঝতে পেরেছি। সো পৃথিবীতে এই এক ইউনিক জিনিস যেটা কেউ আরেকজনকে শেখাতে পারে না, তার শেষটা তাকেই কল্পনা করতে হবে, এবং আসলে কেমন চাচ্ছে, সে কিভাবে তার ফিনিশিং লাইনটা টানতে চায়। এবং তুমি পরকালের কথা যদি নিয়ে আসো, অফকোর্স আমরা চাইবো বেহেশতের শ্রেষ্ঠতম জায়গায় থাকতে চাইবো। এখন আমি মরে গেলাম দুনিয়ার খারাপ কাজ করে, আর সারা দুনিয়ার লোক মৌলানা ডেকে দোয়া করছে, আল্লাহ ওনাকে তুমি জেনারেলি এটা হওয়ার কথা না, দিলে তো খুব ভালো, আলহামদুলিল্লাহ নিব, কিন্তু কেন দিবে আল্লাহ এটা আমাকে, তাই না? তো আমার লাইফের দায়িত্ব তো আমাকে নিতে হবে। আমি গতকাল পর্যন্ত অনেক অন্যায় কাজ করেছি, ঠিক আছে, কিন্তু আজকে যদি আমি জ্ঞান পেয়ে যাই, আজকে থেকে তো আমার বাকি জীবনটাকে সুন্দর করতে হবে। আমি আমার সেই ভুলের প্রায়শ্চিত্তও করতে পারি, আবার আমি পরের জীবনের জন্য পুঁজিটা তৈরি করে নিতে পারি। এবং এই জন্য কিন্তু আমাদের ধর্মের নিয়তের গুরুত্ব এত বেশি। ধরো তুমি গতকাল পর্যন্ত সব খারাপ কাজ, কিন্তু আজকে তুমি নিয়ত করে ফেলো আজকের পর আর কোনো কাজ খারাপ কাজ করবো না, কিন্তু তুমি একদিনই মারা গেলা, 40 বছরের বোঝাও হয়তো আল্লাহ মাফ করে দিবে ওই একদিনের জন্য, বিকজ তুমি একদিনের জন্য তোমার এন্ড ইন মাইন্ড তুমি ঠিক করে নিছিলা। মানে নিয়তটা কিন্তু এন্ড ইন মাইন্ড। নিয়ত মানে কি, তুমি যখন একদম আমরা বলি ফজরের নামাজ 2 রাকাত আর 2 রাকাত একই নামাজ, তুমি চাইলে একই দোয়া দিয়েই পড়তে পারো একইভাবে, কিন্তু একটা কিভাবে ফরজ আর একটা কিভাবে সুন্নাত হয়ে যাচ্ছে, সব তো এক, শুধু নিয়তের জন্য আলাদা আলাদা হচ্ছে। এবং তুমি ওই হিসেবেও তুমি তোমার বিচার নিকাশ হিসাব নিকাশ সব হবে। এন্ড ইন মাইন্ডও কিন্তু একটা নিয়ত, যে আমি আসলে কি নিয়ত করছি আমার জীবনটাকে নিয়ে। তো এখানে স্টিফেন কবি অবশ্যই নিয়তের কথা বলেন নাই, উনি তো খ্রিস্টিয়ান, উনি তো আর আমাদের মতো হয়তো বলবেন না, বাট উনি কিন্তু খুব ধার্মিক লোক ছিলেন, এটা আমাদের বলা উচিত। তো উনি বলেছেন যে পৃথিবীতে মানুষ যত প্ল্যান করবে, যেমন আমি তোমাকে তো একটু আগে বললাম যে আমরা একটা অফিসের প্ল্যান করতে পারি, আমি আমার ক্যারিয়ারের প্ল্যান করতে পারি, আমার বাচ্চাকে কোন ইউনিভার্সিটি পড়বো তার প্ল্যানিং হতে পারে, আমার ওয়াইফের সাথে আমার রিলেশনশিপটা কেমন হবে, আমার শরীর স্বাস্থ্য কেমন রাখবো, এগুলো সবই প্ল্যানিংয়ের পার্ট, বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু উনি বলছে সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে যখন তুমি তোমার জীবনের প্ল্যান করো, অর্থাৎ তুমি পৃথিবীতে কেমন জীবন কাটাতে চাও সেটার পরিকল্পনাটা তুমি করো। তো কেন হ্যাবিট 1-এর সাথে হ্যাবিট 2 রিলেটেড হয়ে গেল, খেয়াল করো, হ্যাবিট 1-এ তুমি প্রোঅ্যাক্টিভ হইলা এবং তুমি বললা আমি দায়িত্ব নিতে চাই এখন। তাহলে যখন তুমি দায়িত্ব নিতে শুরু করলা, আজকে অফিসের দায়িত্ব নিচ্ছ, সন্তানের দায়িত্ব নিচ্ছ, পরিবারের দেশের দায়িত্ব নিচ্ছ, তখন আমি হালকা করে তোমাকে পাশ থেকে বললাম সাদি তোমার জীবনের দায়িত্বটা কে নিবে, তখন তো তুমি মেইন আলটিমেট প্রোঅ্যাক্টিভনেস তোমার তখন তৈরি হলো। ভালো করে খেয়াল করো, আজকে বাংলাদেশ একটা বিরাট সন্ধিক্ষণ ক্রস করতেছে এবং আমরা অনেক আলোচনা শুনতেছি যে আমাদের সংবিধান সংশোধন করতে হবে, কেউ বলছে পুনর্লিখন করতে হবে, কেউ বলছে সংস্কার করতে হবে, সবই করলাম,
কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো বেঁচে রয়েছে আজকের দিনে, তারা যদি আমাদের হারানো মানুষগুলো থেকে, যারা মারা গেল যে সন্তান আমাদের, যদি আমরা না শিখি, এবং আমি যে গতকাল পর্যন্ত একটা খারাপ লোক, সুবিধাবাদী লোক ছিলাম, ফেসিস্ট ছিলাম ব্যক্তিগতভাবে, আমি হয়তো ওই নেত্রীর ফেসিজমে অংশগ্রহণ করে নেই, কিন্তু আমার পরিবারে আমি একনায়কতন্ত্র কায়েম করে রাখছি। আমার অর্ডারের বাইরে আমার বাচ্চা কিছু করতে পারে না। হ্যাঁ, আমাকে সবাই খুশি করলে আমি তার বেতনটা একটু করে বাড়িয়ে দিই। তাহলে আমি তো একটা ফেসিজম কায়েম করে রাখছি। আমি যদি আমার জায়গায় বদল না করি নিজেকে, তাহলে কিভাবে দেশ বদলাবে? যতই তুমি সংবিধান চেঞ্জ করে দাও, কালকে সকালে আমার মতো একটা লোক গিয়ে সংবিধানকে আবার রিইউটিলাইজ করে তার মতো করে ফেলবে। তাহলে আমার কাছে মনে হয় একটা লোকের পরিবর্তনের জায়গায়, অবশ্যই আমরা দেশের পরিবর্তন চাই, বিশ্বের পরিবর্তন চাই, জলবায়ুর পরিবর্তন চাই, সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে একটা মানুষের নিজের পরিবর্তন। এবং আমি আবার বলছি, এই পরিবর্তনের জন্যই আমাদের মৃত্যুর পরবর্তীতে জবাব দিতে হবে। কিন্তু যারা বিশ্বাসী আমরা, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল টু অ্যান্সার। আমি কিন্তু যা বললে হবে না যে আমার কথা শুনে সাদির জীবন সুন্দর হয়েছে, তাহলে আমার পাপগুলো মাপ, এইটা হবে না। সো আমাকে আমার জব দিতেই করতে হবে। সো একটা মানুষ তখনই প্রোঅ্যাক্টিভ হয়, হ্যাবিট 1 ক্রস করে অ্যাকচুয়ালি আলটিমেটলি। এই জন্য বলছি এটা কোনোদিন শেষ হবে না এই লার্নিং আমাদের, যখন সে নিজের জীবনের দায়িত্ব নিতে পারে। আমি আবার ঘুরিয়ে বলি, সংবিধানে কি চেঞ্জ করবে এক্সপার্টরা করুক, কিন্তু আজকে যদি বাংলাদেশের 18 কোটি লোক বলে যে আমাদের 1000 ছেলে মেয়ে এইভাবে মারা গেছে, ভিডিওগুলো দেখলে কিরকম রাগ ক্ষোভ তৈরি হয়, ডেড বডি কিভাবে রিক্সার উপর তুলতেছে, মানে লজ্জা না, আমি কোনো এক্সপ্লেন করতে পারি না। মানে এত অন্যায় হয়েছে, আমাদের সন্তানদের সাথেই তো হয়েছে, আমাদের ভাইদের সাথে বন্ধু। তাহলে আমি আজকে ঠিক করে ফেলি যে আচ্ছা, ওদের আত্মত্যাগের মধ্যে আমি আর খারাপ কাজ করব না। তো বাংলাদেশের 17 কোটি মানুষ নিয়ত করুক যে আমি কালকে থেকে আর আমার হাত দিয়ে কোনো খারাপ কাজ হবে না, যে করে করুক, কোনো কিছুই লাগবে না, কালকে সকাল থেকে বাংলাদেশ এমনি সুন্দর হয়ে যাবে। তো যে লোকগুলো এখানে অন্যায় করে, কি বিদেশ থেকে আসে? না, দেশের মানুষই। আমরা তো ইম্পোর্ট করে আনি না, এমন কোনো দেখি নাই যে আমরা কিছু জুলুমবাজ লোককে ইম্পোর্ট করে আনলাম। এরা যারা আমাদের উপর চেপে বসছিল, তারা আমাদেরই বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন। তাহলে এটা খুব স্ববিরোধী হবে যে কাগজ বদলালো, মানুষ বদলানো না। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু আমি পার্সোনাল লিডারশিপ নিয়ে প্রচুর কাজ করি, মানুষের পরিবর্তন খুব ইম্পর্টেন্ট। আমাদের বড় বড় যত রেভলিউশন হয়েছে, ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তনের জায়গাটাতে যে আমরা ছাড় দিয়ে দিছি। ধরো রাস্তায় 60 কিলোমিটার গাড়ি চালাতে হবে, তোমার গাড়ি 80 কিলোমিটারে গেছে, পুলিশ ঠিকই থামাইছে, হয়তো তুমি বা আমি, তুমি না বলি আমি, আমার একজন বড় অফিসারকে ফোন করে নিয়ে আমি ছাড়াই নিছি। কেন? আপনার ড্রাইভার ভুল করছে, আপনি জরিমানা দিবেন। কোন কোষাগারে যাবে না পুলিশ খাবে, এটা আপনার ভাবার বিষয় না, আপনার ড্রাইভার ভুলভাবে গাড়ি চালিয়েছে। হ্যাঁ, আর যে লোক গাড়িতে করে রংপুর থেকে ময়মনসিংহ যায়, সেই লোকের 1200 টাকা বা 4000 টাকা জরিমানা কেন দিতে পারবে না? আপনি তো একবার পিৎজা হাটে বসলেই 10,000 টাকা বিল করে ফেলেন, ওখানে কেন আপনার আপত্তি? ভুলটা আমরা মানতে চাই না। এই যে মানতে চাই না, প্যারাডাইম, আমাদের প্যারাডাইম আমাদেরকে এইভাবে শিখিয়েছে। তো কোনো লোক যখন রাস্তায় ভুল করার পরও বলে যে আমাকে ছেড়ে দেন, তা ওই লোককে আমি কি কোনো ভালো বিশেষণ ব্যবহার করতে পারি? সে যখন তার আত্মীয়র সম্পর্ককে ব্যবহার করার জন্য আর্মি অফিসারকে ফোন করে তার মাধ্যমে পুলিশের উপর চাপ সৃষ্টি করে বেরোয়, ওই লোকটা ফেসিস্ট না? অবশ্যই ওই লোকটা তো নাজি, কারণ ক্ষমতার অপব্যবহার করছে। আমরাই তো করি, আমি হয়তো করি। তাহলে আমি যদি ওইটা করি, তাহলে আমার হ্যাবিট 1 আগেই ধ্বংস হয়ে গেল, আমার প্যারাডাইম আগেই ধ্বংস হলো, আমি আর হ্যাবিট 2তে ঢুকতে পারলাম না। তো এনিওয়ে, যারা শুনছে তারা, আমি জানি না কতদিনে আমরা আস্তে আস্তে পুরো জীবনের প্ল্যান করব, কিন্তু আলটিমেটলি আমাদের নিজেদের জীবনের জন্য আমাদের রেসপন্সিবল হতে হবে। অন্তত আমরা চেষ্টা করে যে আমাদের নিজেদের জীবনের পরিবর্তন, চেষ্টার কোনো বিকল্প নেই, যে আমি শুরুতে বলছি চেষ্টার বিকল্প নাই, আমরা করব। হবে না হওয়ার মালিক তো আমরা না, হওয়ানোর মালিক আল্লাহ তাআলা। আমাদের চেষ্টার জায়গায় কোনো ইয়া নেই। সো হ্যাবিট 2 আমি একটু তাড়াতাড়ি শেষ করলাম মনে হচ্ছে, বাট তোমার কি হ্যাবিট 2 তে যদি তুমি ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং, অংশটা কিভাবে তার ভিশন স্টেটমেন্ট, তার লাইফের পারপাসটা আরেকটু ডিফাইন করবে। ওকে, সো এখানে তারা একটা খুব সুন্দরভাবে লাইফের মিশন স্টেটমেন্ট বা ভিশন স্টেটমেন্ট বানানোর একটা পদ্ধতি তৈরি করে দিয়েছেন। সেটা খুব ইন্টারেস্টিং, যে উনি বলেছেন যে জাস্ট ইমাজিন যে তোমার 80তম জন্মদিন পালন করা হচ্ছে। 80তমটা কেন, সেটা আমরা ট্রেনিংয়ের যখন ওই ট্রেনিংয়ের টিওটি করেছিলাম তখন এটা নিয়ে কথা হয়েছিল যে 80 কেন। কারণ ধরে না হয় আমাদের সমাজ ব্যবস্থায় 80 বছর বয়সে একটা লোক, মানে তার আর কোনো প্রয়োজনীয়তা থাকে না, এভাবেই ধরে নেওয়া হয়। তাহলে 80 বছর বয়সে যখন তোমার বার্থডেতে কেউ আসবে, যে লোকগুলো, অবশ্যই তুমি দাওয়াত দিয়ে আনতে পারবে না, বা তখন আসলে তোমার দাওয়াত দেওয়ার তো আগ্রহ থাকবে না, সেই লোকগুলো, যে লোকগুলো এসে উপস্থিত হবে নিজের গরজে, নিজের আগ্রহে, সেই লোকগুলো হচ্ছে তোমার জেনুইন, তোমার শুভাকাঙ্ক্ষী। তো উনি কিছু ভিডিও আছে ট্রেনিংয়ে দেখায় যে হয়তো ওয়াইফ আছে, উনিও বৃদ্ধা হয়ে গেছেন, ছেলে মেয়েরা আসবে, তাদের স্বামী স্ত্রীরা, হয়তো কোনো একজন কলিগ যার সাথে উনি একদিন কাজ করছো কিন্তু বন্ধুর মতো হয়ে গেছে, আরেকজন হয়তো আসতেছে রিয়েলি একজন বন্ধু,
অনেক পুরনো, তিনিও বৃদ্ধ হয়ে গেছেন। আর অনেক সময় অনেক অপরিচিত লোক আসার সুযোগ আছে, কারণ হচ্ছে আমাদের জীবনে আমরা কিন্তু সব কাজগুলো একদম খালি প্ল্যান করে করি না। যেমন তুমি বন্যা দুর্গতদেরকে হয়তো 10 টাকা দিয়েছো, তার জন্য হয়তো একটা মানুষ বেঁচে গেছে, সেই মানুষটাও চলে আসতে পারে, কারণ ইনডাইরেক্টলি বলা হচ্ছে, ডাইরেক্টলি তো আসবে না। বা তুমি একটা বাচ্চাকে স্কুলে পড়াশোনার খরচ দিয়েছো তোমার গ্রামে, তুমি চিনো না, তোমার এক ফ্রেন্ড বলছে দোস্ত দে, হয়তো সে খবর রেখেছে যে সাদি আঙ্কেল, সাদি দাদু আমাকে পড়ালেখা করে আজকে, সে হয়তো ডাক্তার হয়ে গেছে, তুমি চিনো না, তোমার বার্থডেতে এসে একটা অপরিচিত মেয়ে এসে ঘোরাঘুরি করতেছে, ভাই তোমাকে চিনলাম না, মা তুমি কে, বলো আপনি আমাকে চিনবেন না, আমি আজকে আসছি, ভালোবেসে আসছি আপনাকে। তো এরকম একটা ফোরামের কথা কল্পনা করতে বলেছে 80তম বার্থডেতে। এবং তারপরে বলতে বলেছে যে এই লোকগুলো বার্থডেতে তোমাকে কি উইশ করছে, তোমার সম্পর্কে কি বলছে তারা। এবং আবার এটা খুব ইম্পর্টেন্ট, 80 বছর বয়সে কেউ আর বানিয়ে কথা বলবে না। তাহলে যদি যদি তুমি একজন দায়িত্ববান স্বামী বা স্ত্রী হও, তাহলে তোমার স্পাউস কি বলবে? বলবে আমি সাদির সাথে জীবন কাটিয়েছি, সে আমার খুব টেক কেয়ার করেছে, এরকম কথা, ভালো কথাগুলো। সন্তান কি বলবে? সন্তান বলবে আমার বাবা, আমি খুবই গর্বিত, আমার যদি পৃথিবীতে আরেকবার জন্ম হওয়ার সুযোগ থাকতো আমি এই বাবার কাছে হইতাম, তারা আমাকে উনি এটা শিখিয়েছে, এটা শিখেছে, এরকম বলবে। তারপর ওই যে মেয়েটা, ও বলবে উনি আমাকে চিনিও না, উনি আমার দীর্ঘদিন পড়ালেখার খরচ দিয়েছেন, এরকম এরকম আছে, এই জন্য আমি এরকম। তার মানে ওই স্টেটমেন্টগুলো লিখতে বলেছে, ভাই কি বললো, স্ত্রী কি বললো, সন্তান কি বললো, সন্তানের হাজবেন্ড কি বললো, এরকম নাতি নাতনিরা কি বলতেছে, অপরিচিত লোক কি বলছে, লিখে ফেললা। তারপর উনি একটা মজার কথা বলছে, দেখো এগুলো পড়ে খুব ভালো লাগে, পড়তে খুব ভালো লাগছে, আমার কথা সবাই ভালো বলছে, তারপর বলছে একটু দাঁড়াও। কিন্তু এই লেখাগুলা তখনই বাস্তবে হবে যদি তুমি লেখাগুলা করার জন্য যে কাজগুলা সেটা তুমি করতে পারো। আচ্ছা, মানে খুব মজার একটা কথা বলছে, একটা অ্যাডজেক্টিভ শুনতে অনেক সুন্দর, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা তুমি ভার্বে কনভার্ট না করবা, এই অ্যাডজেক্টিভ এক্সিস্টই করে না। তো তুমি আমাকে বললা ভাই আমি আপনাকে অনেক ভালোবাসি, বড় ভাই হিসেবে আপনাকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আমার একদিন একটা বিপদ হলো, এখন আমি সাদিকে অনেক কল করলাম, তুমি ধরলা না ফোন, বা তুমি আমার বিপদের কথা শুনে বললাম আমি আসতেছি, তারপরে তুমি ফোন বন্ধ করে দিলা। তাহলে এই যে তো কার্যকরণের জায়গায় অ্যাকশনে যেহেতু তুমি ভার্বটা ঠিক করো নাই, তুমি এর পরেও যদি সারা জীবন আমাকে বলে যাও যে আপনাকে আমি অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি, বিপদে ডাকবেন, এই কথাগুলো অর্থবিহীন হয়ে যাবে। তো উনি বলছে এই লেখাগুলাও প্রত্যেকটাই বিশেষণ, উনি একজন আদর্শ বাবা ছিলেন, উনি কখনো অসৎ হননি, কলিগ বলতেছে। হ্যাঁ, একটা অপরিচিত মেয়ে বলছে উনি আমার তো পড়াশোনার খরচ বহন করেছিলেন, স্ত্রী বলছে ও আমাকে সব সময় বুঝতো, আমি অনেক সময় মেজাজ খারাপ হইতো, কখনো কুল ছিল, আমাকে ম্যানেজ করতো, কেন মাথা গরম করতেছো? এগুলা করতে হবে এখন আগামী 40 বছরে, 50 বছরে, নাও ইউ হ্যাভ টু ডু অল দিস থিংস। তাহলে এই যে জিনিসগুলো তুমি করবা, এটার একটা লিস্ট করে ফেলো যে আমি কি কি করব আর কি কি করব না। তখন তুমি লিখে ফেলবা যে আমি সুযোগ পেলেই আমি যদি কাউকে পারি পড়াতে সাহায্য করব, অথবা কারোর চিকিৎসার জন্য সাহায্য করবো। এটা হলো তোমার দানের এরিয়াতে চলে গেল। তা আমি জীবনে অসৎ হব না, আমার 2 হাত দিয়ে কখনো অসৎ পথে কোনো পয়সা যাবে না। প্রিন্সিপাল বিষয়টা চলে আসছে, ওই তো প্রিন্সিপাল থেকেই কিন্তু আসছে জিনিসগুলো, কিন্তু প্রিন্সিপাল এবং প্যারাডাইম দিয়ে ডিফাইন হচ্ছে। তো যখন তুমি এই লিস্টটা লিখে ফেললা, এটাই হয়ে গেল তোমার পার্সোনাল মিশন স্টেটমেন্ট, যে আমি কি কি করব। এখন তুমি এইটা দিয়ে গভর্ন হবে, এটাই হচ্ছে তোমার মূল নীতি, মূল প্রিন্সিপাল। যেমন একটা গুগল ম্যাপ দেখে আমরা রওনা দিই, গুগল ম্যাপ আমাদেরকে দেখায় দেয়, এটাই তোমার লাইফকে টেনে নিয়ে যাবে। উনি বলেছে 1 বছর পর আমরা এই কাগজটা আবার খুলবো। খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ 1 বছর যদি আমরা 7 হ্যাবিটসটা ঠিক মতো চর্চা করি, তাহলে আমাদের সার্কেল অফ কন্ট্রোলটা যতটুকু গত বছর ছিল 23 সালে, যে সময় আমি বসে লিখেছি এগুলা, 24-এর এই সময় এসে সার্কেল অফ কন্ট্রোলটা বেড়ে যাবে, কারণ তুমি ইতিমধ্যে একটা প্রমোশন পেয়ে গেছো। হ্যাঁ, হয়তো তোমার পরিবারে তোমাকে ভাই বোনরা মিলে তোমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছে। ফ্ল্যাট ওনার সমিতি এসে বলছে সাদি ভাই আপনি আমাদের সভাপতি হন, অথবা একটা সময় এরকম আসতে পারে তোমাকে সে গ্রামের মানুষ বলতে আপনি আমাদের এমপি হবেন, আপনি আমাদের সাথে ইলেকশনে দাঁড়ান, আপনাকে আমরা ভোট দিব। কারণ সবাই তো যোগ্য লোককেই চাওয়ার কথা, এবং ততদিনে তুমি ইনসাইড আউট, তোমার সুবাস ছড়িয়ে পড়েছে। যেটাই হোক, তোমার কর্তব্যটা তখন বাড়বে। আগে তুমি একটা ছোট্ট ব্যক্তিগতভাবে চালাতে, দেখা গেল তুমি একটা ট্রাস্ট বিল্ড করে ফেলছো, কারণ দেখেছে ওই সাদি ভাই সুযোগ পেলে মানুষের গ্রামে গিয়ে সাহায্য করে তোমার গ্রামে। তাহলে তোমার পাশের কলিগ বলছে ভাই আমারও জাকাতের টাকাটা তো আমি ঠিকমতো দিতে পারি না, আপনার ওখানে একটু দেই, আপনি একটা ব্যবস্থা করেন, কারণ ভালো খাতের জায়গাটা তুমি চাই। তো তুমি 1 বছর পরে চিন্তা করলা তাহলে এখানে তো অনেক ধরনের সাপোর্ট আসতেছে, তাহলে আমরা 3 জন মিলে একটা ট্রাস্ট করি, কারণ এই টাকার হিসাব যদি আমি না রাখতে পারি। তা এতদিন তুমি দানটা করতে একা, এখন তোমার দান করার জন্য একটা কমিটি হয়ে গেল। আগে তুমি দিতে বছরে মেবি 1 লক্ষ টাকা, এখন তুমি ম্যানেজ করতেছো 20 লাখ টাকা, পরিধি বাড়ছে না? এইভাবে সার্কেল অফ কন্ট্রোল বাড়তে থাকবে মানুষের। তো নেক্সট বছর যখন তুমি এইটা লিখতে বসবা, দেখবা তোমার অনেকগুলো নতুন নতুন চরিত্র এসে ঢুকে গেছে এখানে, তারাও তোমার 80তম বার্থডেতে উপস্থিত।
এতদিন তোমার সিইও আসতো না, কারণ সিইওর সাথে ডাইরেক্ট তুমি কাজ করো নাই, তখন তো কাজ করতে হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে। এখন সিইও সাহেব এসে গেছে, এখন সিইও এসে বলছে ও তো আমার সাথে কাজ করেছে 3 বছর, ও যখন হেড অফ সেলস ছিল সাদি, আমি ওরকম ব্যক্তিত্ব দেখি নাই, আরে এরকম সেলস পারতো। তাহলে তখন সিইওর সাথে যে তুমি কাজ করতে শুরু করছো, এখন এইটা তোমার ইয়ার মধ্যে লেখা হয়ে যাবে। এরকম 3-4 বছরের মধ্যে দেখবা তোমার কাগজের মধ্যে সিইওর দায়িত্ব লেখা চলে আসতেছে। এভাবেই তোমার সার্কেল অফ কন্ট্রোল বাড়বে এবং তোমার মিশন স্টেটমেন্টটা বড় হতে থাকবে, এবং এটা ধরেই তুমি এগোতে থাকবে। এটাই হচ্ছিল পার্সোনাল। আমি অনেক কথা আসলে অনেক শর্ট করে বলছি, বিশেষ করে আমরা যখন ট্রেনিংয়ে যাই তখন কিন্তু এগুলো করার কিন্তু একদম মেকানিজম আছে, ফরম্যাট আছে, কাগজ আছে, কি দিয়ে কি লিখতে হবে, তো ওগুলো আমি স্কিপ করে যাচ্ছি। এই জন্য আমার মনে হচ্ছে যে আমি একটু তাড়াহুড়া করছি। বাট আমরা এই অংশটা থেকে আমাদের দর্শকদেরকে বলতে পারি কিনা যে তারা অন্তত তাদের জীবনে হচ্ছে যে কি ধরনের উইশ শুনতে চাচ্ছে সেই অংশটা লিখে ফেলতে পারে। অবশ্যই অবশ্যই, মানে এবং আমি তো মনে করি এই যে অংশটুকু যেটা আমরা এখানে বললাম, এটা শুধুমাত্র 7 হ্যাবিটসের জন্য প্রযোজ্য না। আমি কিন্তু অন্য অনেক ট্রেনিং বা কথা বলতে গিয়ে কিন্তু আমি হাই স্কুলের বাচ্চাদেরকে এগুলো লেখাইছি। হাই স্কুল যে আমি ড্রিমস ফর টুমরোতে যেখানে কাজ করি, আমরা হাই স্কুলের বাচ্চাদের লেখাই। কেন কি, একটা জীবন এমন একটা জিনিস, যে জিনিসটা কিন্তু তোমার অজান্তেই তোমার সাথে কাটিয়ে যাচ্ছে তোমাকে সময়, তাই না? প্রতিদিন বা প্রতি মুহূর্তে কিন্তু সময় চলে যাচ্ছে। একটা পকেট থেকে 10 টাকা খরচ করার আগে আমরা 2 চিন্তা করি, কিন্তু সময়টার ব্যাপারে কিন্তু আমরা টেরও পাচ্ছি না। তাহলে আমার জীবনের গোলগুলোর ব্যাপারে, লক্ষ্যগুলোর ব্যাপারে আমরা যদি নিজে সচেতন না হই, এটা কিন্তু একসময় হারিয়ে ফেলবে। আর একটা মজার জিনিসই বলে এখানে, যে আমরা কিন্তু বেশিরভাগ লোক আমাদের জীবনে অভিনয় করি। মানে একজন অভিনেতা এবং স্ক্রিপ্ট রাইটারের মধ্যে তো পার্থক্য আছে। এই যে বড় বড় নায়কদেরকে আমরা দেখি, ওরা কিন্তু স্ক্রিপ্টে যা লেখা আছে ততটুকুই শুধু বলে যায়। হ্যাঁ, ওনারা ভালো অভিনেতার জন্য ওনাদের আমরা সুনাম করছি, কিন্তু মূল ক্রেডিট স্ক্রিপ্ট রাইটার বা যিনি ডিরেক্টর, যিনি ক্যামেরার পিছন থেকে ম্যানেজ করে দিচ্ছে সব কিছু। তো ওনারা বলতেছে জীবনের ব্যাপারে তুমি স্ক্রিপ্ট রাইটার, তুমি ডিরেক্টর, তুমি অভিনেতা হবা, তাহলে জীবনটাকে তুমি আনন্দ পাবা। নিজের জীবনের স্ক্রিপ্ট নিজে লিখবে, এবং লিখেটাও বলেছে যদি তুমি না লেখো জীবন, যেমন এই বইটাতে অনেক কিছু লেখা, অন্যের চাপিত জীবনে তো আমি আসলে বেশি দূর যেতে পারবো না, কারণ ওটা তো আমার জীবন না। এক্স্যাক্টলি, কিন্তু উনি বলেছে যদি তুমি একটা সাদা খাতা হিসেবে তোমার জীবনকে কল্পনা করো, আজকে দিনে তুমি চিন্তা করো যে আজকে তুমি বিকেল থেকে রাত পর্যন্ত কি করবা, তুমি ডিসাইড করলা না, তুমি মনে করো না যে বিকেল থেকে রাত তোমার জীবনে আসবে না, আসবে এবং চলে যাবে, এবং গভীর রাতে তুমি চিন্তা করবা আরে আমি কি করলাম বিকেল থেকে, দেখবা অন্য লোক এসে তোমার স্ক্রিপ্ট লিখছে, অন্য লোক এসে বলছে যে চলেন সাদি ভাই চা খেতে যাই, সন্ধ্যার সময় একজন বলছে চলেন ওইটা করি, তুমি ওর সাথে ওইটাই করছো, ইভেন অনেক নিকটাত্মীয় হইতে পারে, কিন্তু সেগুলো তোমার লক্ষ্যের বিষয় না। তোমার লক্ষ্যটা হইতে হলে সাদা কাগজে তোমাকে আগে লিখে ফেলতে হবে, আদারওয়াইজ অন্য কেউ লিখে ফেলবে। কোনো মানুষের হয়তো পুরো 70 বছরের জীবনই অন্য লোক লিখেছে, সে লোকটা শুধু পুরো জীবন জুড়ে বুঝতেই পারে না, সে হয়তো বুঝতেও পারে নাই। হ্যাঁ, এবং এই উপলব্ধি আমার কাছে মনে হয় যদি কেউ করে খুব বেদনাদায়ক উপলব্ধি হবে, যে আমার পুরো জীবন মুহূর্তে এসে তো আসলে এই ভাবনা দিয়ে আসলে সামনে আমি ব্যক্তিগতভাবে নিজেকে আমি অনেক লাকি মনে করি, তুমিও লাকি, কারণ আমরা এরকম একটা বই নিয়ে আলোচনা, আমাদের যথেষ্ট বয়স, তারপরও আমরা এখান থেকে নতুন শুরু করার তো একটা কনসেপ্ট পাচ্ছি, এবং জীবনে কিন্তু কোনো অংশই ছোট না, তাই না? তো এমন যদি হয় আল্লাহ তাআলা অনেক খুশি হলো এবং আমাদের হায়াত অনেক লম্বা করে দিল, তাহলে এখান থেকে অনেক কিছু তৈরি করে ফেলা সম্ভব। সো যারা আমাদের কথা হয়তো শুনতেছেন তাদের জন্য আমি মনে করি যে নট অনলি 7 হ্যাবিটস, এই পুরো আলোচনাগুলোই বা এরকম আরও যারা ভালো আলোচনা করেন, এটা খুবই পজিটিভ যে এইরকম জিনিস আমাদের আরও শোনা এবং বলা উচিত, সো দ্যাট আমরা জীবনটাকে আনন্দ পাই। হ্যাঁ, আমাদের জীবনে কিন্তু অনেক বিটার ট্রুথও থাকবে, কোনো জীবনে কিন্তু 100% সলিউশন করার মানসিকতাটা কেমন, ওটাই প্রোঅ্যাক্টিভ, যে আমার জীবনে বিপদ থাকবে আমি তারপরও হাঁটবো, আমি সামনে এগোবো, যতটুকু পারি আমি ততটুকু সামনে আগে যাবো, আমার যেটা করণীয় আমি সেটা করার চেষ্টা করব। ফলাফল অনেক সময় আমার হাতে নাও থাকতে পারে, আমার অনুকূলেও নাও থাকতে পারে, বাট আমার চেষ্টাটা কন্টিনিউ থাকবে অবশ্যই। তাহলে ভাই আমরা তো বেশ লম্বা সময় ধরে এই বই নিয়ে আলোচনা করলাম, তো আমরা তো আজকের পর্বের শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, আমরা 2 হ্যাবিট পর্যন্ত থামবো। আমরা 2টা হ্যাবিট নিয়ে আলোচনা করলাম, তো আমরা বাকি 5টা হ্যাবিট নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো সেটা দেখতে আমাদের এই চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের বাকি পর্বগুলো এনজয় করতে থাকুন, এবং যদি আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড হয় আমরা মনে করব যে আমাদের এই চেষ্টাটা অনেকটুকুই সফল। রাইট, আমি একটু অ্যাড করবো যে আমরা যে আলোচনাগুলো করেছি, আমরা চেষ্টা করেছি জীবন ঘনিষ্ঠ আলোচনা করার জন্য। তো আমার যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের অনেকের জীবনের অনেকগুলো ঘটনার সাথে ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, অনেক কিছু মিলতে পারে। সো আপনারা যদি একটু আমাদেরকে কমেন্টে লিখেন যে এই জিনিসটা আমাকে এইভাবে ইগনাইট করেছে, আমি অমুকের জীবনে এরকম খারাপ জিনিস ঘটতে দেখছি, অবশ্যই তাকে হাইলাইট করা আমাদের উদ্দেশ্য না, কিন্তু জীবনে যে ঘটছে জিনিসগুলো সেটা আমরাও যদি শুনি আমরাও অনেক কিছু শিখবো, এবং সবচেয়ে বড় কথা আমরা আরও আগ্রহী হব যে আমরা হয়তো এরকম কাজ করলে আমাদের সবার অনেক উপকার হবে।
তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।